আসসালামু আলাইকুম। এইচডি লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আকাশ। আজকে তোমাদের সামনে যে টপিকস নিয়ে আলোচনা করতে এসেছি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে উচ্চারণ। তাহলে আমরা ধীরে ধীরে সবাই যুক্ত হয়ে যাই এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করি। কারণ কি সবারই যাতে পরীক্ষা ভালো হয় আমরা সেদিকেই লক্ষ্য রাখবো। শুধু নিজেরাই বাঁচলে হবে না, সবাইকে নিয়েই বাঁচতে হবে। কথা বলতে হবে। সেটা হচ্ছে উচ্চারণ। সুন্দর দেখা যাচ্ছে তাকে। পিডিএফ এর মধ্যে চেহারা সুন্দর বেশি আসে। সিনথিয়া ইসলাম উর্মি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানজিনা আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রিফাত, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে কোন ব্রাঞ্চ থেকে যুক্ত হচ্ছেন একটু জানাবেন। আর বন্ধু বান্ধবীদের মেনশন দেন আর একটু শেয়ার দিয়েন, যাতে আপনাদের সাথে সাথে অন্যরা উপকৃত হয়। একটু শেয়ার দিবেন। এমডি নাজমুল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, তুমি কেমন আছো? ইয়াসমিন আক্তার, শনি আকরা ব্রাঞ্চ থেকে, ধন্যবাদ। নাজমুল, শনি আকরা ব্রাঞ্চ থেকে, ধন্যবাদ ভাইয়া। রিফাত কদমতলি, ধন্যবাদ। তানজিনা, শনি আকরা ব্রাঞ্চ, ধন্যবাদ। তোমাদের বন্ধু বান্ধবীদের মেনশন দাও। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এবং তোমরা এখান থেকে অনেক কিছু নতুন শিখতে পারবে ইনশাআল্লাহ। রিয়াদ হোসেন, শরীয়তপুর, ধন্যবাদ ভাইয়া। শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবা। মায়াবতী মন, আজিমপুর ব্রাঞ্চ, ধন্যবাদ। তোমাদের বন্ধু বান্ধবীদের একটু মেনশন দাও। আমরা চাচ্ছি সবাইকে নিয়েই ভালো কিছু করতে। নাদিয়া খান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তানিশা আক্তার নেহা, আসসালামু আলাইকুম স্যার, জিঞ্জিরা ব্রাঞ্চ, ধন্যবাদ। যাক, জিঞ্জিরা ব্রাঞ্চে দুই একদিন যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। দেখা হবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার। ভব ঘুরে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সামিয়া হাসান, কদমতলী ব্রাঞ্চ, ধন্যবাদ আপু। আচ্ছা, বাংলা উচ্চারণ কে কে ভয় পায়? আর খাতা কাটার সময় তো দেখি যে সব থেকে ব্যাকরণ অংশের যে ভুলগুলো স্টুডেন্ট করে সেটা হচ্ছে বাংলা উচ্চারণে সব থেকে বেশি ভুল। আমি আসলে এই সহজ টপিকসটা নিয়ে তোমরা এত ভীত থাকো, এই জন্য মূলত বারবার এই টপিকসটা নিয়ে আসা। ইনশাল্লাহ আজকে ক্লাসটা করলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সাদাব, ওয়ালাইকুম আসসালাম। ইয়াসিন আল আরাফাত, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তানজিনা আক্তার, আমি ভয় পাই না। ভয় পাবেন কেন? রেগুলার ক্লাস করেন তো। রেগুলার ক্লাস করলে, প্র্যাকটিস করলে তো ভয় থাকার কথা নয়। সামি হাসান, কেমনে জানি অনেক বেশি ভুল হয়। আসলে বেসিকে ঝামেলা থাকার কারণেই মূলত এত ভুল হয়। আজকে যদি বেসিকটা ক্লিয়ার করে নাও, ইনশাআল্লাহ আর ভুল হবে না। সাদাব, খেলা হবে স্যার আজকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে জমাই খেলা হবে। শুধু একটু সময় দাও, তোমরা পাক্কা খেলা হয়ে যাবে আজকে, ঠিক আছে?
যাক ভাই, আমরা শুরু করব কিছুক্ষণের মধ্যেই। একটু তোমরা জাস্ট শেয়ার দাও, কেননা শেয়ার দিলে হবে কি যে তোমার সাথে সাথে তোমার বন্ধু বান্ধবী, তোমার আশেপাশের লোকজন তারাও উপকৃত হবে। কারণ আমরা চাচ্ছি সবাইকে নিয়ে ভালো কিছু করতে। কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে যাতে শিক্ষাটা সবার জন্য উন্মুক্ত হয়ে যায়। তাহলে তো আমরা এত ফ্রি ফ্রি ক্লাস দিতাম না, আমরা তো পেইড কোর্স চালু করতাম। আমরা 6 মাস ধরে ফ্রি পড়াচ্ছি। আমরা দীর্ঘ 6 মাস ধরে ফ্রি পড়াচ্ছি না, এবং হচ্ছে শুধু ফ্রি পড়াচ্ছি তা না, যেন তেন টিচার দিয়ে তো না, অনেক স্মার্ট এবং হচ্ছে অভিজ্ঞ টিচার দিয়ে ফ্রি ক্লাস নেওয়াচ্ছি। আমরা এখন আকাশ স্যারের একটা মারাত্মক ক্লাস করব আমরা বাংলা উচ্চারণের উপর। আর আকাশ স্যারকে আজকে খুবই ভালো দেখাচ্ছে। হ্যাঁ, একদম হ্যান্ডসাম একজন ছেলে। তো যাই হোক, আমাদের অডিয়েন্স যারা আছে এরাও ক্যান্ডিডেট। তো এদের একটাই প্রত্যাশা যে তারা ভালো রেজাল্ট করতে চায়, ভালো একটা প্রস্তুতি নিতে চায়। তো আশা করি স্যার আপনাদের প্রত্যাশা পূরণ হবে। এই হচ্ছে বিষয়টা। আরেকটা বিষয়, এই স্যার বিকেল বেলাও কিন্তু ক্লাস আছে, বিকেল বেলা অবশ্যই যথাসময়ে চলে আসবেন। আর এখন আমরা বাংলা উচ্চারণগুলো একটু শিখে নিব, সবাই ভালো করে মনোযোগ দিয়ে দেখবো। রিফাত স্যার কি গান পারেন? ভাইয়া আসলে কি যে আমি যদি গান গাই, তুমি হয়তো পরীক্ষার হলে অংশগ্রহণ নাও করতে পারো। অজ্ঞান হয়ে গেলে আমি দেই না, তাই আমি গান টান গাবো না। ক্লাস করো। আচ্ছা, শুরু করে দিই। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করে দিই। প্রথমে আসি যে উচ্চারণ। এখন প্রথমে যে প্রশ্নটা জাগে আমাদের যে স্যার, যে ব্যাকরণ তো মূলত হচ্ছে ভাষা নিয়ে কাজ করে, যে উচ্চারণটা কোন ভাষার শব্দ। আমরা বারবার বলে থাকি যে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যে এখানে শেষে কি আছে বলেন তো? একটা মূর্ধন্য ন আছে। আমরা বানানে নত্ব শব্দ বিধান পড়েছি এবং সেখান থেকে জানি যে কেবল শুধু নত্ব ও ন এবং স ব্যবহার করা হয় তৎসম ভাষার শব্দে। তাহলে এখান থেকে একটা ইনফরমেশন পেয়ে গেলাম আমরা, ছোট্ট ইনফরমেশন। এটা হচ্ছে সংস্কৃত বা তৎসম ভাষার শব্দ। যদিও এটা আমাদের আসবে না, জেনে রাখা ভালো, কেননা সামনেই আমরা পাড়া দিচ্ছি কোথায়? বিশ্বযুদ্ধে। অর্থাৎ বলতে পারেন এটা তৃতীয় বিশ্বযুদ্ধ আপনাদের জন্য। ইউনিভার্সিটি এডমিশন, অর্থাৎ পুরো বাংলাদেশ পরীক্ষা দিবে, সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র 1700-1800 জন স্টুডেন্ট চান্স পাবে। এটার জন্য অবশ্যই তোমার তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে কোনো অংশে কম নয়। তাহলে এবার আসি উচ্চারণ। যদি সংজ্ঞায়িত করি, উচ্চারণ হলো মূলত কথা বলা রীতি বা ভঙ্গি। কথা বলা রীতি বা ভঙ্গি কি? দেখবেন যে উচ্চারণের কাজটা কি হচ্ছে, যে গতানুগতিক পরিবর্তন হতেই থাকে, পরিবর্তন হতেই থাকবে। যেমন দেখা যাচ্ছে আমি, অনেকে বলে কি মুই, অনেকে বলে আমরা, কিন্তু সবকিছু মিলে কি একটা জিনিসকে বুঝাবে মূলত। জাস্ট উচ্চারণটা ব্যক্তিভেদে ভিন্ন হয় বা সমাজভেদে ভিন্ন হয়। যাদের আবার প্রবলেম আছে, অর্থাৎ যারা বিকলাঙ্গ বা যাদের কথা বলতে সমস্যা হয়, তাদের দেখবেন যে উচ্চারণটা ভিন্ন টাইপের হয়ে থাকে। তার মানে কি, যে যেভাবে কথা বলেন না কেন, সেটাই হচ্ছে আপনার উচ্চারণ। তার মানে কি, আমরা সহজ ভাষায় বলতে পারি কথা বলার রীতি বা ভঙ্গি। তাহলে এবার আমরা আসি যে কিছু বেসিক পরিবর্তন আপনাকে উচ্চারণে অবশ্যই করতে হবে। কেননা আমাদের উচ্চারণটা ভুল হয় কেন? যদি আমরা দেখি যে, যদি বলি আমরা যে ঋণ, দেখেন এখানে দেখেন যে রি আছে এবং মূর্ধন্য ন আছে। তাহলে এই জায়গাটাতে যে দুইটা পরিবর্তন অবশ্যই করতে হবে। কেননা মনে রাখবেন একটা জিনিস, রি সরাসরি উচ্চারণে এসে রয় রস্বইকার হয়ে যায় এবং মূর্ধন্য সরাসরি দন্ত ন হয়ে যায়। তাহলে দেখেন যে মূর্ধন্য পরিবর্তন হয়ে দন্ত ন হয়ে যাচ্ছে, রিটা পরিবর্তন হয়ে রয় রস্বইকার হয়ে যাচ্ছে। তাহলে কোন জায়গায় আমরা কোন পরিবর্তনগুলো করব, এটা জানা অবশ্যই জরুরি। কেন, যদি আমরা বেসিক পরিবর্তনগুলো না জানি, তাহলে আমরা এটাতে মার্কস পাবো না। একটা জিনিস মনে রাখবেন যে এটার উচ্চারণটা হচ্ছে রয় রস্বইকার ন হসন্ত। যদি আমরা এই হসন্তটা মিস করে ফেলি, হসন্তটা না দেই, তাহলে আমাদের কিন্তু এই উত্তরটা ভুল বলে গণ্য করা হবে। তার মানে কতটা সেন্সিটিভ এই টপিকসটা, তাহলে এই ছোট্ট একটা উদাহরণ দিয়েই আমরা বুঝতে পারছি। তাই আমরা বেসিকটা আগে ক্লিয়ার করব, দেন আমরা বাকিগুলো ধাপে 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 বোর্ড কোশ্চেন পর্যন্ত আজকে ক্লাসটা নিয়ে যাবো ইনশাআল্লাহ। তোমরা সাথেই থাকবা। তো আসি আমরা দেখি যে প্রথমটা হচ্ছে যে আমরা রস্বই এবং দীর্ঘই মাঝে মাঝে দুইটাই দেখতে পাই, যে আমরা যখন বানান লিখি দুইটাই দেখতে পাই। যেমন দেখেন যে রস্বই দীর্ঘই থাকলে সব সময় রস্বইকার হবে। মনে রাখবেন উচ্চারণে দীর্ঘইকারের কোনো স্থান নেই।
তার মানে আমরা কি করব, যেখানেই আমরা হ্রস্বইকার দেখি অথবা দীর্ঘইকার দেখি না কেন, আমরা সবসময় সেখানে সরাসরি হ্রস্বইকার নিয়ে আসবো। যেমন দেখেন তো নদী, দেখেন তো এখানে কি দীর্ঘইকার আছে না শেষে, তা দীর্ঘইকার থাকলে সরাসরি কি হয়ে যাবে, হ্রস্বইকার হয়ে যাবে। তার মানে আমরা প্রথম যে বেসিকটা জানলাম যে আমাদের যদি বানানে হ্রস্বই অথবা দীর্ঘই যাই থাকুক না কেন, আমরা সব সময় হ্রস্বইকার নিয়ে আসবো। বুঝতে পারছি? তাহলে এবার আসি, আমরা বেসিক গুলো একটু তাড়াতাড়ি দেখবো কারণ আমাদের বোর্ড কোশ্চেন পর্যন্ত যেতে হবে। তাহলে এবার আসি, যদি আমরা কখনো হ্রস্ব অথবা দীর্ঘ দেখি, যাই দেখি না কেন, মনে রাখবেন উচ্চারণে কখনোই দীর্ঘকারের জায়গা নেই। তার মানে কি সবসময় হ্রস্বকার ব্যবহার করে। এখন আপনি বলবেন যে তাহলে স্যার, যে কেন তাহলে আমরা দীর্ঘকার লিখি বা কেনই এই ধ্বনিটা আমাদের ব্যাকরণের অংশ হিসেবে যুক্ত করা হয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন আপনারা, যে আমরা বাঙালিরা স্বভাবত হচ্ছে কি আবেগী হয়ে যায়। আবেগী কিরকম আবেগী একটু লক্ষ্য করলে আমরা বুঝবো। যখন আমাদের ঈদ আসে আমরা কি বলি, কাল ঈদ, তবে কি রসইতে আমরা মোটামুটি 3 আলিফ টান দিয়ে দিই, তাই না? তাহলে এই জন্য ব্যাকরণবিদরা ভাবলো যে বাঙালিরা যাতে তাদের মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে এবং কি আবেগগুলো প্রকাশ করতে পারে, এই জন্য দীর্ঘ স্বরগুলোর তারা আবিষ্কার করলো। তার মানে কি এটাও যা, এটাও তা, এটাও যা, এটাও তা, একটা হচ্ছে রেশস্বর, একটা হচ্ছে দীর্ঘস্বর। কিন্তু উচ্চারণে মনে রাখবেন কখনোই দীর্ঘস্বরের জায়গা নেই, সবসময় আমরা রেশস্বর ই নিয়ে আসবো এবং রেশস্বর উ নিয়ে আসবো। তাহলে এবার দেখেন তো এখানে কি ছিল, দীর্ঘকার ছিল, তাহলে এখানে কি হয়ে গেছে, হ্রস্বকার হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা দেখি যে একটু আগে যারা বললাম দন্ত ন এবং মূর্ধন্য ন, যে দুই নয় আমরা বানানে দেখতে পাই, কিন্তু উচ্চারণে কার জায়গা, উচ্চারণে সবসময় মনে রাখবেন দন্ত নয়ের জায়গা। তাহলে কি দন্ত ন মূর্ধন্য যাই থাকুক না কেন, উচ্চারণে সবসময় আমরা দন্ত ন নিয়ে আসবো। যেমন দেখেন তো হরিণ, দেখেন এখানে কি শেষে কি মূর্ধন্য ন আছে না, দেখেন মূর্ধন্য নটা দন্ত ন হয়ে গেছে। তাহলে আশা করছি এই বেসিকটাও বুঝতে পেরেছেন। এবার দেখেন রেফ থাকলে র হবে। দেখেন তো এখানে বার্তা, এখানে যে আমাদের আছে বার্তা, এখানে কি রেফ আছে না, তাহলে এখানে কি হয়ে গেছে, র হয়ে গেছে। তাই মনে রাখবেন যে এই বেসিক যে পরিবর্তনগুলো আছে এটা অবশ্যই আপনাকে করতে হবে, যদি না করেন সেটা ভুল উচ্চারণ বলে গণ্য করা হবে। তাহলে এবার আসি আমরা দেখি, এবার দেখেন দুটা জ আছে আমাদের, একটা হচ্ছে বর্গীয় জ, একটা হচ্ছে অন্তস্থ জ। তাহলে আমরা উচ্চারণে কি রাখবো, মনে রাখবো আমরা যে উচ্চারণে অন্তস্থ জ এর কোনো জায়গা নেই, সবসময় যাই থাকুক না কেন সবসময় বর্গীয় জ নিয়ে আসতে হবে। যেমন দেখেন তো এখানে একটা শব্দ আছে যায়, দেখেন তো অন্তস্থ জ আছে না, এটা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে, বর্গীয় জ হয়ে গেছে। তাই অবশ্যই আপনাকে এই পরিবর্তনটা করতে হবে। এবার দেখেন ওই সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট রুলস হচ্ছে এগুলা, এই জায়গাতে আমরা ভুল করেই থাকি প্রায় সময়, ওই এবং হচ্ছে অনুসার এবং হচ্ছে রি। তাহলে এই দুটো জায়গা দেখবেন যে ওই থাকলে সরাসরি ও রস্যই, তার মানে কি হবে, যদি ওই থাকে সরাসরি ও রস্যই হবে। দেখেন তো এখানে বইটা, এখানে কি ওই আছে না, তাহলে এখানে কি হয়েছে বই, তাহলে এখানে ভাঙলে আমরা কি পাই, ও রস্যই পাই, কেননা কি হয়েছে যে এখানে তোমার যুক্ত হয়ে গেছে। তার মানে হচ্ছে যে ওই থাকলে আমরা সরাসরি ও রস্যই নিয়ে আসবো। যদি বলি ওই খানে, যেমন দেখেন একটা সহজ উদাহরণ, ওই খানে, দেখেন তো এখানে সরাসরি কি ওই আছে না, তাহলে কি হয়ে যাবে, ওই হয়ে যাবে, ও রস্যই ওই খা নে। তাহলে আশা করি এটাও বুঝতে পেরেছেন। তাই দেখি অনুসার থাকলে উ হসন্ত হয়ে যাবে, যেমন দেখেন বাংলা, এখানে অনুসার আছে না, এখানে উ হসন্ত হয়ে গেছে। তাহলে কি বেসিক পরিবর্তনটা অবশ্যই করতে হবে। তারপর রি থাকলে সরাসরি রয় রস্বইকার হয়ে যাবে, রি আছে সরাসরি রয় রস্বইকার। তাহলে এবার আমাদের একটা কাজ হচ্ছে যে এটাকে আমরা যারা জানতাম না বা জানি না, সেটা এর একটা স্ক্রিনশট দিয়ে রাখা অথবা খাতা কলম নিয়ে নোট করা। তাহলে এই বেসিক পরিবর্তনগুলো না করার কারণে মূলত আপনারা উচ্চারণ লিখতে যেয়ে আপনারা খাতায় ভুল করে ফেলেন। বেশি বেশি ভুল হওয়ার কারণ হচ্ছে আমরা এই বেসিক গুলো জানি না যে কোন জিনিসগুলো অবশ্যই পরিবর্তনীয়। তাই এই জিনিসগুলো যেহেতু অবশ্যই পরিবর্তনীয়, অবশ্যই আপনার লাগবে, তাই এটাকে আপনি অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা আপনি এটা নোট করে নেন। যে কে কে বুঝতে পারছে আর কে কে পারেনি একটু বলি। সবাই কি বুঝতে পারছি? একটু কমেন্ট করে জানাই কষ্ট করে।
আবিদা ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চিনকুটিয়া ব্রাঞ্চ, ধন্যবাদ। তানিশা আক্তার নেহা, স্যার ক্লাস শেষে স্লাইড গুলো দিয়ে দিলে ভালো হতো বা ভালো হয়। আচ্ছা, সমস্যা নাই, যে তোমার এত তো রিকোয়েস্ট করে ইয়া নাই, এই যে দেওয়া আছে তুমি স্ক্রিনশট দিয়ে নাও, আর আমরা অবশ্যই এগুলো প্রোভাইড করব। আর তোমরা যদি ভালো করে বুঝতে চাও তা খাতা কলম নিয়ে বসে পড়লে সব থেকে ভালো হয়। মানে যখন একটা জিনিস শুনবা প্লাস লেখবা, সেই জিনিসটা বেশি মনে থাকে। মনিরুদ্দিন, আরেকটু বলেন স্যার। আরেকটু বলেন স্যার। দেখেন, একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের উচ্চারণে কিছু বেসিক জিনিস পরিবর্তন করতে হবে। যে বেসিক জিনিসগুলোর মধ্যে হচ্ছে, যদি রস্বই দীর্ঘই থাকে, তাহলে আমরা সরাসরি কি নিয়ে আসবো? রস্বইকার নিয়ে আসবো। রস্ব দীর্ঘ থাকলে সরাসরি রস্বইকার নিয়ে আসবো। ন ন থাকলে সরাসরি দন্ত ন নিয়ে আসবো। রেফ থাকলে সরাসরি র নিয়ে আসবো। জ এবং জ থাকলে সরাসরি বর্গীয় জ নিয়ে আসবো। ওই থাকলে সরাসরি ওই নিয়ে আসবো। ও থাকলে সরাসরি, অনুসার থাকলে সরাসরি ও হসন্ত দিব। মানে এটা পরিবর্তন করতেই হবে। একটু উদাহরণগুলো তুমি ভালো করে লক্ষ্য করো ভাইয়া, তোমার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। পুষ্পিতা নিজুম বলছে, জি স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ। ফারজানা মিম, আর একটু ক্লিয়ার করেন। দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলেই মনে হচ্ছে ভালো হবে। দেখো যে আমি কি বলেছি, যদি রস্বই দীর্ঘই থাকে বানানে, আমাদের কিন্তু বানান আর উচ্চারণ কিন্তু সেম নয়। আমরা বানানগুলো কি করি বলেন তো? বানানগুলো এভাবে করি, হ রয় রস্বইকার মূর্ধন্য ন। তাহলে কি বানানে তোমার ন আছে, তোমাকে নয় দিতে হবে। ওখানে মূর্ধন্য ছিল নত্যবিধান অনুযায়ী, তাই তোমাকে নয় দিতে হচ্ছে। কিন্তু তুমি যখন উচ্চারণ লিখবা, উচ্চারণ কি লিখতেছো? হয় ওকার, রয় রস্বইকার, দন্ত ন হসন্ত। তো দেখো তো, তোমার উচ্চারণ এক আর বানান আর এক, তাহলে বানান উচ্চারণ সেম নয়। বানানে অনেক কিছু থাকতে পারে, রস্বইকারও থাকতে পারে, দীর্ঘইকারও থাকতে পারে। তাহলে তোমাকে রস্বই এবং দীর্ঘ যদি তুমি কোথাও দেখো, সবসময় তুমি রেয়ার শটটা নিয়ে আসবা, অর্থাৎ রস্বই নিয়ে আসবা। যদি তুমি রস্ব অথবা দীর্ঘও দেখো, তাহলে তুমি সবসময় রেয়ার স্বর উটা নিয়ে আসবা। যদি তুমি কখনো মূর্ধন্য বা দন্ত ন দেখো, তো সবসময় দন্ত ন নিয়ে আসবো ওই জায়গাটাতে। তার মানে কি, দেখো তো, এখানে মূর্ধন্য থাকার কারণে কি আমরা দন্ত ন নিয়ে এসেছি। দেখেন, দুইটাই ন, দুইটাই ই, দুইটাই উ, দুইটাই ন। তাহলে আমরা কোন ন ব্যবহার করব? মূর্ধন্য ন ব্যবহার করব নাকি দন্ত ন ব্যবহার করব? মনে রাখবো, আমরা সবসময় আমরা মূর্ধন্য ন, রেয়াস্বর উ, রেয়াস্বর ই ব্যবহার করব। তাহলে আমাদের এই পরিবর্তনগুলো অবশ্যই করতে হবে, কারণ বাংলা একাডেমি এটাই দিয়েছে, রেয়াস্বর দিয়ে করেছে। বাংলা একাডেমি দন্ত নয় দিয়েছে, বাংলা একাডেমি এই বর্গীয় জয় দিয়েছে, তাই তোমাকেও দিতে হবে। কেননা বাংলা একাডেমির বাইরে আমরা যাইতে পারি না। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা পরের স্লাইডে একটু আসি, দেখি। এবার দেখেন যে আমাদের স্টুডেন্টদের সব থেকে যে কনফিউশনের জায়গাটা, সেটা হচ্ছে হ নিয়ে যত ঝামেলা তৈরি হয় স্টুডেন্টদের। ঠিক আছে, এই হ নিয়ে একটু ঝামেলাটা একটু ক্লিয়ার করি। দেখেন যে হয়ে আমরা যখন রিকার দেখি, হয়ে যখন আমরা রিকার দেখি, সেই সময় আমরা দুই কোয়ালিটির উচ্চারণ দেখি বইগুলোতে। দুই কোয়ালিটি কি? একটা ইংরেজি উচ্চারণ দেখি, একটা বাংলা উচ্চারণ দেখি। মানে এই জায়গাটা আমরা খুব কনফিউশনে পড়ে যাই যে আমরা কোনটা করবো। যেমন একটা যদি উদাহরণ দেই, যেমন দেখেন তো হতে কি জফলা আছে। যেমন দেখেন তো, হতে যখনই আমরা জফলা পাবো, দুই ধরনের উচ্চারণ দেখি আমরা, এভাবে বাহ্য, অথবা আমরা দেখি এভাবে বাহ্য। তাহলে এখন কোনটা সঠিক? দেখো ভাই, এখানে বাহ্য সঠিক, এখানে বাহ্য সঠিক, দুইটাই সঠিক। দুইটা সঠিক হওয়ার কারণ হচ্ছে কি, যখন আব্দুল হাই বাংলা একাডেমি কর্তৃক তাকে নিয়োগ করা হয় বাংলা উচ্চারণ লেখার জন্য, তিনি বিদেশি ভাষার আদলে ভাষাটাকে সূক্ষ্মভাবে উচ্চারণ করার জন্য তিনি ইংরেজির আশ্রয় নিয়েছে কিছু কিছু জায়গায়। এই জন্য তুমি এটাও দিতে পারো, এটাও দিতে পারো। এখন কথা হচ্ছে যে এখানে আছে হতে জফলা, আপনি এখানে দিচ্ছেন জ এবং ঝ, তাহলে এটা কিভাবে সম্ভব? মনে রাখবা যে এটা তোমাকে দেখে নিতে হবে। আসো দেখি যে হতে কি থাকলে আমরা কি কি দিব। দেখো, যদি হতে আমাদের রিকার থাকে, ঠিক আছে, হয়ের উচ্চারণটা আগে হবে। হয়ের উচ্চারণটা কি হবে? আগে হবে। যেমন এখানে দেখো যে এগুলো তোমরা লক্ষ্য করো না, এগুলো হচ্ছে ইয়া করার কারণে ইয়া হয়েছে। যেমন দেখো হৃদয়, তাহলে হয়ের উচ্চারণ আগে হচ্ছে এস আর আই,
ডি এইচ আর আই দ অন্তস্থ হসন্ত। এখন কথা হচ্ছে স্যার হয়ের উচ্চারণ যেহেতু আগে হবে, আপনি এখানে আবার এইচ আগে নিয়ে আসলেন কেন? ভাই একটা জিনিস মনে রাখবা, আমি বলেছি যে যখন বাংলা উচ্চারণটা লেখা হয়েছিল, বাংলা উচ্চারণটা লেখা হয়েছিল, এই হৃদয়, এই যে হ যখন রিকার থাকে, এই উচ্চারণটা এত সূক্ষ্ম হয় যে সেখানে এইচ দিয়ে শুরু করতে হয়। এই জন্য মূলত ওখানে এইচ আর আই দ অন্তস্থ হসন্ত হবে। তাই এটা আমরা সরাসরি মনে রাখবো, যখন ঠিক আছে হয় রিকার দেখবো তখনই আমরা শুরুতে এইচ নিয়ে আসবো। তাহলে আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এবার দেখেন আর একটা নিয়ম দেখেন, যে এখানে হয় ন এবং হচ্ছে হয় ন, আসলে হয় ন এবং হয় ন কোনটা সঠিক? দেখেন দুইটাই এখানের মধ্যে সঠিক। মনে রাখবেন একটা হতে এই ন আছে আর একটা হতে এই ন আছে। এখন কোনটা কোন ন? মনে রাখবেন যেটা নিচে থাকবে, যেটা নিচে থাকবে সেটা হবে দন্ত ন, আর যেটা উপরে থাকবে এটা জিনিস মনে রাখবেন। দেখেন হয় ন এবং হচ্ছে হয় ন, দেখেন হ প্লাস মূর্ধন্য হ প্লাস দন্ত ন। এখন দেখেন এটা মনে রাখার একটা ইয়া বলি, কৌশল বলি আপনাদেরকে, হ্যাঁ, যে এটা এভাবে ইয়া করবেন যে যার কোনো কিছু নাই তার ভাব বেশি। যার কোনো কিছু নাই ভাব বেশি মানে কি? দেখেন তো এই নয়ের কি কোনো মাত্রা আছে? নাই। সে এখন কি করবে? সে মাত্রার আকাঙ্ক্ষা করে, তাই সে নিচে বসে। আর দেখেন তো এই নয়ের মাত্রা আছে না, তাই তার মাত্রার কোনো আকাঙ্ক্ষা নাই, তাই সে ঘাড়ের মধ্যে উঠে বসে পড়ে। যে নয় থাকুক না কেন, যখনই আমরা এই ন দেখবো, যখনই আমরা এই নটা দেখবো, তখন আমাদের মনে রাখতে হবে তার উচ্চারণ সরাসরি হবে ন। যেমন এক্সাম্পল গুলো দেখেন, যদি আমি বলি যে চিহ্ন, দেখেন তো এখানে হ ন আছে না, তাহলে হ ন থাকলে সরাসরি উচ্চারণ কি হবে? ন। তাহলে এটার উচ্চারণ হচ্ছে চিন হো। তাই দেখেন তো ন চলে আসছে না? তার মানে কি দাঁড়াচ্ছে, যখনই আপনার দেখতে হবে, আপনাকে লক্ষ্য রাখতে হবে যে যখনই হয় ন থাকবে আমরা সরাসরি নিয়ে আসবো ন। এটা আপনি মুখস্থ করে নেন। তাহলে এটার কিন্তু নিয়ম আছে, যে নিয়মটা হচ্ছে কি, বাংলা একাডেমি বলেছে যখন হয়ের সাথে কোনো ফলা যুক্ত হবে, ফলার উচ্চারণ পূর্বে হবে, হয়ের উচ্চারণ পরে হবে। মাঝে মধ্যে কিন্তু কি করে, ফলার ধর্মগুলো কি কি দেখেন, ফলার ধর্মগুলো হচ্ছে কি কি, সে মাঝে মধ্যেই উচ্চারণ হবে না, যার সাথে থাকবে তাকে জোর প্রদান করবে। দ্বিতীয় কাজটা হচ্ছে যে সে নিজে উচ্চারিত হবে না, যার সাথে থাকবে তাকে দুইবার উচ্চারণ করাবে। তৃতীয় কাজ হচ্ছে সে নিজেও উচ্চারিত হবে এবং যার সাথে থাকবে তাকে উচ্চারণ করাবে। এই কাজগুলোই হচ্ছে মূলত ফলার। তাই মনে রাখবা যে এখানে ফলার কাজটা হচ্ছে কি, হয়ের সাথে যখন কোনো ফলা যুক্ত হয় সেই ফলার উচ্চারণ পূর্বে হয়। যেমন দেখেন তো এখানে হয়ের সাথে ন ছিল, হয়ের সাথে ন ছিল, তাহলে কি নটা ফলা ছিল, নটা পূর্বে হয়েছে, হটা পরে হয়েছে। তাহলে আশা করি এরা বুঝতে পেরেছেন। এবার দেখেন এখানে যেটা আছে যে এই জিনিসটা, এটা হচ্ছে হ ম, এটা হচ্ছে হ ম। তাহলে এটা কিন্তু আমরা কি করি, যে আমরা ভুল করি। যেমন দেখেন যে আমরা যখন বলি এটাকে বলি আমরা ব্রহ্মা। আমরা কেন ব্রহ্মা বলি বলেন তো? এখানে আছে কি হ এবং ম। তাহলে আমরা কি পড়েছি, যখন হয়ের সাথে কোনো ফলা থাকবে তার উচ্চারণ পূর্বে হবে, বর্ণের উচ্চারণ পরে হবে, তাই তার উচ্চারণ কি হবে? ম। তাই এটার উচ্চারণ হচ্ছে ব্রহ্মা। তাহলে আমরা কি করি, ব্রাহ্মণবাড়িয়া বলি। তাহলে ব্রাহ্মণবাড়িয়া কি সেটা আছে না, ওটা তো ব্রাহ্মণবাড়িয়া। আমরা ব্রহ্মপুত্র বলি, ব্রহ্মপুত্র থেকে ওই ধ্বনিটা আছে না, তাহলে আমরা তো বলতে হবে ব্রহ্মপুত্র, নট ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র, নট ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া, নট ব্রহ্ম, এটা হচ্ছে কি ব্রহ্ম। তাহলে আশা করি যে যেখানে আপনি এই ধ্বনিটা দেখবেন সেখানে নিয়ে আসবেন মহ। তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়েছে। দেখেন আমরা যখনই হয়ের সাথে জ ফলা দেখবো, সরাসরি কোনো কিছু দেখার দরকার নাই, নিয়ে আসবো জজ। কি নিয়ে আসবো? হয়ের সাথে জ ফলা দেখলে কি নিয়ে আসবো? জজ। যেমন দেখেন বাহ্য, হয়ের সাথে এখানে কি জ ফলা আছে না, তাই এখানে হচ্ছে জ ঝ। যেমন দেখেন, এবার দেখেন যদি বলি কি
বাহ্যিক। যদি বলি বাহ্যিক, দেখেন তো এখানে হয়ের সাথে চফল আছে না, এটা উচ্চারণ হবে জজ, তাহলে কি হবে বাহ্যিক। এখন স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে যে ভাইয়া যে এই হসন্ত যে হয়, এই হসন্তটা কখন দিব, বা হসন্তটা না দিলে কি অ্যান্সারটা হবে? তবে প্রথম কথা হচ্ছে যদি তুমি হসন্ত না দাও তাহলে তোমার অ্যান্সারটা ভুল হবে। আপনাকে হসন্ত অবশ্যই দিতে হবে, আর হসন্ত দিলেই বা তুমি কোথায় দিবা? তাহলে আসো আমরা দেখি একটু যে হসন্তটা আমরা কোথায় দেই। দেখো আমাদের একটা ধ্বনি আছে যার নাম হচ্ছে অ। তাহলে অ এর কোনো কার নেই, অ এর কি নেই? কার নেই। আমাদের কার কয়টা? বাংলা বর্ণমালায় 10টি, তারপরে নাই কার অ এর। এই জন্য আমরা অনেকেই তাকে মজা করে বলতাম বিধবা ধ্বনি। কি ধ্বনি? বিধবা ধ্বনি, যে তার সাঙ্গ পাঙ্গ আশেপাশে কেউ নেই। আসলে কি অ বিধবা ধ্বনি? না। ওকে যদি আমরা বলি তাহলে এটাই অ এর জন্য রাইট অ্যান্সার। অ হচ্ছে হাজবেন্ড। এখন অ হাজবেন্ড কিভাবে? যেমন দেখেন তো, আমরা যদি একটু উচ্চারণ করি ক চ ট, দেখেন তো ক, শেষে কি একটা অ আছে না? তার মানে কি অ এর কি এর সাথে ঘর সংসার চলতেছে? দেখেন তো চ, শেষে একটা অ উচ্চারিত হয়, অ এর একটা ঘর সংসার চলে। ট, শেষে অ উচ্চারিত হয়, অ এর একটা ঘর সংসার চলে। তার মানে কি দাঁড়াচ্ছে? যে প্রতিটা ব্যঞ্জনের সাথে সে যুক্ত আকারে আছে, প্রতিটা ব্যঞ্জনের সাথে তার ঘর সংসার চলে। তো যদি এরকমই হয়ে থাকে, এই জন্য অ এর একটা ব্যাকরণিক নাম আছে যার নাম হচ্ছে লিন বর্ণ। রোকেয়া ইউনিভার্সিটি 2012 সালে কোশ্চেনটা আসে যে নিচের কোনটি মানে অ এর বৈশিষ্ট্য, সেটা হচ্ছে অ এর লিন বর্ণ। বা এরকম করে কোশ্চেনটা আসতে পারে যে নিচের কোনটি লিন বর্ণ। মনে রাখবেন আপনাদের বাংলা বর্ণমালায় একটি লিন বর্ণ আছে, তার নাম হচ্ছে অ। এখন দেখেন, এবার দেখেন যদি বলি যে এই অ এর যুক্তকের সাথে সংসার আছে, মানুষের যদি 30-40 বছরের সংসার ডিভোর্স হতে পারে, তাহলে এদের যদি আমরা ডিভোর্স করে দিই তাহলে কি এর সমতায় মায়া মানুষ সে কান্না করবে, এই যে তার চোখের পানি, যার নাম হচ্ছে হস বা হসন্ত। যার নাম কি? হস বা হসন্ত। এখন হস বা হসন্তটা তাহলে কখন হবে? তাই দেখি আমরা যদি একটু উচ্চারণগুলোর দিকে তাকাই তাহলেই মনে হয় আমাদের ভালো হয়। যদি আমরা বলি যে আকাশ, তো দেখেন তো সারে আ কয় আকার তালে বর্ষ হসন্ত, তাহলে এইখানে আমরা হসন্ত দিলাম। আমরা কি এখানে বলি আকাশ? বলি না তো, কেননা এখানে তো ডিভোর্স হয়ে গেছে, এখানে তো ব্রেকআপ বা ব্রেক। মনে রাখবেন এই যে ব্রেকআপ থেকে ব্রেক, যেখানেই আপনারা ব্রেক দেখবেন মনে রাখবেন সেখানেই হসন্ত দিবেন। আকাশ একটা থেমে গেছি না, তাই এখানে হসন্ত। যেমন প্রতিরোধে দেখেন, যেমন আমরা এখানে বলছি মধ্যাহ্ন, দেখেন ধান হো, এটা মিস্টেক হয়েছে। দেখেন এখানে থেমে গেছি হসন্ত, এখানে থেমে গেছি হসন্ত। তাই আমরা একটা জিনিস মনে রাখবো, যেখানেই থেমে যাব, যেখানেই ব্রেক পড়বে সেখানেই হসন্ত হবে। তাই আমরা ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে আমরা এগুলো শেষ করব। তাহলে আমরা আসি আর পরবর্তী নিয়মগুলোতে আসি। দেখি তাহলে আমাদের যদি হয় র থাকে, হয় র থাকলে তার উচ্চারণ হবে র। এখন শুরুতেই তো আমরা হসন্ত দিতে পারি না, তাই আমরা আর এস দিব। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা অবশ্য বোর্ড কোশ্চেন গুলো দেখবো। এবার দেখি যদি হয় ল থাকে, হয় ল থাকলে তার উচ্চারণ সরাসরি নিয়ে আসবো ল। যেমন দেখেন তো এখানে কি হয় ল আছে না, তাহলে সরাসরি ল। তাহলে যদি বলি আপনাদের একটা নাম পরিচিত আছে, সবারই পরিচিত আছে এই নামটা, আমরা এটাকে অনেকেই বলি আল্লাদি, আহল্লাদি। এই জায়গাটাতে ঝামেলা করি। মনে রাখবেন হয় ল থাকলে তার উচ্চারণ কি হবে? ল হসন্ত হ, তাই এটার উচ্চারণ হবে আল হাদি। তাহলে আশা করি যদি হয় ল থাকে তাহলে আমরা সরাসরি ল নিয়ে আসবো। তাহলে আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন আমাদের যে আরেকটা ঝামেলা হয় সেটা হচ্ছে আমাদের ক্ষীয় নিয়ে আমরা ঝামেলায় পড়ে যাই। এখন ক্ষীয় এর জায়গায় আমরা কি করব? ক্ষীয় এর ব্যাপারে আমরা
একটা সিদ্ধান্ত নিয়ে নিই, দেখি যে কিউ আমাদের দুইটা বা তিনটা জায়গায় বসতে পারে। একটা হচ্ছে শব্দের শুরুতে বসে, শব্দের মাঝে বা শেষে বসে। এখন যদি কিউ যদি শব্দের শুরুতে বসে তখন কি হবে, আর কিউ যদি শব্দের মাঝে বা শেষে বসে তখন কি হবে? মনে রাখবেন, কিউ যদি শব্দের শুরুতে থাকে তার উচ্চারণ হবে সরাসরি খ এর মতো, আর কিউ যদি শব্দের মাঝে শেষে থাকে তার উচ্চারণ হবে কক। তাহলে দেখি মুরগির আচরণ করবে টি টি আই কক কক কক। হ্যাঁ, মনে থাকবে। এবার আসি, যদি বলি যে দেখেন ক্ষয়, দেখেন তো এখানে শুরুতে কি কিউ আছে না, তাহলে সরাসরি হয়ে গেছে ক্ষয়ের মতো। কত শুরুতে কিউ আছে, সরাসরি ক্ষয়ের মতো। এবার দেখেন তো এখানে কি শেষে কিউ না, তাই এখানে সরাসরি কক। দেখেন কিউ ছিল, এখানে হয়ে গেছে কক। এখানে কি মাঝে না, দেখেন এখানে সরাসরি হয়ে গেছে কক। তাই মনে রাখবো, যেখানে আমরা বানানে কিউ দেখবো উচ্চারণের সময় যদি সেটা শব্দের শুরুতে থাকে তার উচ্চারণ নিয়ে আসবো সরাসরি ক্ষয়ের মতো, আর যদি সেটা মাঝে বা শেষে থাকে তার উচ্চারণ নিয়ে আসবো আমরা কক। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। এবার দেখি সব থেকে স্টুডেন্ট যে জায়গাটায় বেশি ভুল করি আমরা, সেই জায়গাটা হচ্ছে এই 3 স নিয়ে আমরা ঝামেলায় পড়ে যাই। 3 স নিয়ে কি আমরা ঝামেলায় পড়ি। এখন এই 3 স এর ব্যাপারটা একটু দেখি, যে 3 স এর ব্যাপারে তালব্য স, দন্ত স এবং মূর্ধন্য স কখন কোন স হবে। তাহলে দেখি মনে একটা জিনিস, যে আগে আমরা প্রপার নিয়মটা দেখি। এই যে 3টা স আছে, তালব্য স, দন্ত স, মূর্ধন্য স, এর থেকে মনে রাখবেন যে উচ্চারণে কখনোই মূর্ধন্য স হবে না। তাহলে উচ্চারণে কোন স হবে? তাহলে মূর্ধন্য সর বাইরে তো আমাদের দুইটা সই আছে, একটা হচ্ছে তালব্য স আর একটা হচ্ছে কি দন্ত স। তাহলে হয় তালব্য স হবে, না হলে দন্ত স হবে। আর এই 3 স এর পরে যদি আমরা এই কয়েকটা বর্ণ বা ধ্বনি দেখি, ত, র, ল, ন, থ, তাহলে মনে রাখবো তরল নথ। যেখানেই আমরা 3 স এর পরে তরল নথ দেখবো, দেখেন তরল নথ, যেখানে আমরা 3 স এর পরে তরল নথ দেখবো সেখানে হবে দন্ত স, বাকি সকল ক্ষেত্রে হবে তালব্য স। আসো আমরা একটু এক্সাম্পল গুলো দেখি। এবার দেখো তো স্নান, দেখো তো এটাকে ভাঙলে আমরা কি পাই, এটা যুক্ত বর্ণ স পাই, ন পাই। তা দেখো তো স এর পর কি আমরা ন পেয়েছি না, তা দেখো তো তরল নতে কি ন আছে না, তার উচ্চারণ কি দন্ত স হবে। কোন স হবে? দন্ত স। তাই এখানে দন্ত স হয়েছে। এবার দেখেন তো মস্তক, এটা যুক্ত বর্ণ না, ম পেয়েছি এবং স পেয়েছি। তাহলে দেখেন তো তারপরে কি পেয়েছি, ত পেয়েছি, এই মটা গেছে এই মতে, আর এই স ত ভেঙে স এবং ত হয়েছে। দেখেন তো স এর পরে কি ত আছে না, তাহলে আমরা কি বলছি তরল নথ। 3 স এর পরে যদি ত, র, ল, ন, থ থাকে, ত আছে যেহেতু তাই দন্ত স হবে, তাই এখানে দন্ত স। এবার আসি তো দেখি স্বাধীন, স এ ব আছে না, একে বাংলা কি পাই স আর ব পাই। এখন ব দেখেন তো তরল নথের মধ্যে আছে নেই, তার মানে কি হচ্ছে এই সটা হবে কি তালব্য স। তাহলে এখানে কি হয়েছে দেখেন, এই যে তালব্য স, স্বাধীন। তাহলে আশা করি 3 স এর ব্যাপারটা বুঝতে পারছেন। কিন্তু মনে রাখার একটা কৌশল বলি, যে এত কিছু তো পরীক্ষা হলে মনে নাও থাকতে পারে। আমরা মনে রাখবেন যখনই এই আমাদের 3টা স, তালব্য স, দন্ত স, মূর্ধন্য স এর উচ্চারণ স এর মতো হবে, অর্থাৎ শীষ দিবেন, বাঁশি বাজার মতো হবে, তখন হবে আমাদের দন্ত স, বাকি সকল ক্ষেত্রে হবে তালব্য স। তাহলে আমরা একটু দেখি, যে যদি বলি স্মৃতি আর যদি বলি স্বাধীন, দেখেন এটাকে কি আমরা স্মৃতি বলি নাকি স্মৃতি বলি? অবশ্যই স্মৃতি বলি না, স্মৃতি বলি। তাহলে ছ এর মতো হয়েছে না ছ এর উচ্চারণটা, তাই এখানে হবে দন্ত স, তাই এখানে হবে স্মৃতি, এখানে চন্দ্রবিন্দু হবে। এবার দেখেন স্বাধীন, দেখেন তো এটা কি স্বাধীন নাকি স্বাধীন? স্বাধীন, ছ এর মতো হয়নি, তাই এখানে হবে তালব্য স, তাই কি হবে স্বাধীন। দেখো এখানে নতে ব্রেক দিয়েছি তাই হসন্ত, এখানে দীর্ঘইকার ছিল, এখানে রস্বইকার। আমরা জানি যে বানানে রস্বই অথবা দীর্ঘ যাই থাকলে কেন উচ্চারণে সবসময় রস্বইকার হয়। তাহলে আপনারা সব বুঝতে পারছেন যা পড়াইছি? একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সবাই একটু কমেন্ট করে জানাই যে আমরা বুঝতে পারছি কিনা। সিদরাতুল মুনতাহা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জান্নাতুল মিম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু বলি বুঝতে পারছি কিনা? পুষ্পিতা নিজুম, জি স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ। আর এস রবিনা ইসলাম, জি থ্যাংক ইউ। যদি কোনো সমস্যা থাকে একটু বলেন। নুরুল ইসলাম তানভীর, জি স্যার। ইমন, জি স্যার। রবিনা ইসলাম, ইয়েস স্যার, থ্যাংক ইউ। ওকে, আশা করি এখানে আপনাদের সমস্যা নেই। তাহলে আমরা একটু পরের পড়াতে যাই। দেখেন, আমাদের স্টুডেন্টরা যে জায়গাটায় ভুল করে, সব থেকে বড় ভুল সেটা হচ্ছে কি চন্দ্রবিন্দুটা মিস করে ফেলে, যে তারা চন্দ্রবিন্দু দিতে ভুলে যায়। আর চন্দ্রবিন্দু কোথায় হয় এটা আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। আমরা একটু আসি, যে কখন চন্দ্রবিন্দু হবে, কখন চন্দ্রবিন্দু হবে না। মনে রাখবো আমরা যে আমাদের চন্দ্রবিন্দু আছে, চন্দ্রবিন্দুর দুটো ব্যবহার আমরা মনে রাখবো। একটা ব্যবহার হচ্ছে নাসিক্য ধ্বনি লোপ, নাসিক্য ধ্বনি লোপ। আর দ্বিতীয় ব্যবহারটা হচ্ছে সম্মান প্রদর্শন। তাহলে আমরা চন্দ্রবিন্দুর প্রাথমিক দুটো ব্যবহার শিখি, একটা হচ্ছে নাসিক্য ধ্বনি লোপ, আর একটা হচ্ছে সম্মান প্রদর্শন। এখন নাসিক্য ধ্বনিগুলো কি কি? আমরা জানি যে ধ্বনিগুলো উচ্চারণ নাকের সাহায্যে হয়, ঠিক আছে, নাকের প্রভাবটা বেশি থাকে, তাকে নাসিক্য ধ্বনি বলে। আমরা একটা ছোটবেলা চার্ট পড়ছিলাম। আচ্ছা আসো আমরা একটু চার্টটা দেখে নিই, যে আমরা আসলে দেখি যে পারি কিনা। আচ্ছা দেখো তো, আমরা এরকম একটা চার্ট দেখছিলাম না, এরকম একটা চার্ট। এটা ছিল ক, খ, গ, ঘ, উ, তারপর ছিল চ, ছ, জ, ঝ, ঞ, তারপর হচ্ছে ট, ঠ, ড, ঢ, ন, তারপর ছিল ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম। এরকম একটা আমরা চার্ট পেয়েছিলাম, তাই না? এটা হচ্ছে আমরা যখন নবম দশমে আমরা ছিলাম তখন পড়েছিলাম, ছোটবেলার পড়া। তো দেখো মনে রাখবা তোমরা একটা জিনিস, যে তোমরা একটা জিনিস মনে রাখবা, যে এই যে ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, ত, ফ, এগুলোকে কিন্তু আমরা একটা করে ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে কি যে আমাদের শ্বাস কতক্ষণ থাকে তার উপর ডিপেন্ড করে, আরেকটা হচ্ছে কি যে আমরা উচ্চারণগুলো কিভাবে করি উচ্চারণের স্থানের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, তারপর হচ্ছে যে আমাদের গলার কম্পনের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা আসি একটু যে আমাদের একটু ছোট যেটা এখানে প্রয়োজন, সেটা এখানে লাগবে যে কোনটা অল্প প্রাণধ্বনি, কোনটা মহাপ্রাণধ্বনি, কোনটা নাসিক্য ধ্বনি। আমরা মনে রাখবো একটা জিনিস, যে অল্প প্রাণ মহাপ্রাণটা কি? অল্প প্রাণ মহাপ্রাণটা মূলত নির্ভর করে আমাদের শ্বাসের উপর, শ্বাস কতক্ষণ রাখবো। অর্থাৎ যে ধ্বনি উচ্চারণ করার সময় শ্বাস থাকবে বেশিক্ষণ, শ্বাস থাকবে বেশি, তার নাম হচ্ছে মহাপ্রাণ। আর যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাস থাকবে অল্প, তার নাম হচ্ছে অল্প প্রাণ। তাহলে এটা নির্ভর করবে শ্বাসের উপর, অল্প প্রাণ মহাপ্রাণ। তাহলে আমরা আসি একটু ট্রাই করি। তো দেখেন তো, আমরা একটা টেকনিকও মনে রাখতে পারি। আমাদের শুরুর ধ্বনিটা হচ্ছে অধ্বনি, আমরা অ দিয়ে মনে রাখতে পারি। আমাদের শুরু যে লাইনটা আছে সেটা হচ্ছে অল্প প্রাণ, অল্প প্রাণ। তার মানে শুরুর লাইনটা অল্প প্রাণ, তাই তারপর লাইনটা কি হবে? মহাপ্রাণ। তারপরটা হবে অল্প, তারপরটা হবে মহা, এবং সবার শেষেরটা হবে নাসিক্য। সবার শেষেরটা কি হবে? নাসিক্য। তাহলে অল্প, মহা, অল্প, মহা, নাসিক্য। কিন্তু আমরা পরীক্ষা হলে যে যদি আমরা বলি যে এটা না, যে প্রথমে বলে ফেলি যে এইটা হচ্ছে মহাপ্রাণ, এটা তারপরটা কি হবে তখন? অল্প, তারপরটা কি হবে? মহা, তারপরটা কি হবে? অল্প। তখন কিন্তু বিপদে পড়ে যাব। তবে পরীক্ষার চাপে এটা হওয়াটাই স্বাভাবিক। তাই এখানে মনে রাখার জন্য বলবো, আপনারা একটু হাতটা সামনে নেবেন, নিয়ে একটু উচ্চারণ করবেন ক, খ। দেখেন ক যখন উচ্চারণ করেছি বাতাস খুবই সামান্য লেগেছে, আর যখন খ বলেছি বাতাসের চাপটা বেশি ছিল। তাহলে বাতাস যেখানে বেশি থাকবে, শ্বাস যেখানে বেশি থাকবে, তার নাম কি হবে? মহাপ্রাণ। আর যেখানে শ্বাস অল্প থাকবে তার নাম কি হবে? অল্প প্রাণ। তাহলে আশা করি মহাপ্রাণ অল্প প্রাণ বুঝতে পারছেন। তারপরেও পরীক্ষা হলে তার উচ্চারণ করতে পারবেন না,
তখন কি করবেন? তখন আপনারা একটা টেকনিক অবলম্বন করতে পারেন এরকম, যে আমরা যখন মেসেঞ্জারে এসএমএস করি তখন কি বলি যে হাই, কেমন আছো, কেমন আছো, এভাবে আমরা এসএমএস করি না? তাহলে বাংলিশ লিখি না, অর্থাৎ বাংলা কথাকে ইংরেজিতে শহীদ করে ফেলি। তাই এভাবে যদি আমরা চিন্তা করি, যখন আমরা ক লিখি তখন লিখি আমরা কে, আর যখন খ লিখি তখন লিখি কে এস, যখন গ লিখি তখন লিখি জি, ঘ লিখলে জি এস, তাহলে স লিখলে সি, সি এস, জে, জে এস। তাহলে এরকম দাঁড়াচ্ছে না? একটা জিনিস মনে রাখবেন, যেখানে আমাদের উচ্চারণের সময় বাংলিশ করার সময় এস আসবে সেটা হবে আমাদের মহাপ্রাণ, আর যেখানে এস আসবে না সেইটা হবে আমাদের অল্প প্রাণ। তাহলে এবার যদি বলি, দেখেন তো দ কোন ধ্বনি, অল্প প্রাণ নাকি মহাপ্রাণ? দ লিখতে আমাদের কি লাগে? ডি, এস নাই, তাই এটা হচ্ছে অল্প প্রাণ। এবার যদি বলি ড কোন ধ্বনি, ড লিখতে লাগে কি? ডি, তার মানে এস নাই, অল্প প্রাণ। তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটি গ ইউনিট 2023 সালে এই কোশ্চেনটা আসে যে ড কোন ধ্বনি, অল্প প্রাণ নাকি মহাপ্রাণ? ড ছিল অল্প প্রাণ ধ্বনি। তাহলে এখান থেকে কিন্তু ভার্সিটির কোশ্চেন আসে। এবার শেষেরটাকে নাসিক্য বলা হয়, কি বলা হয় তাকে? নাসিক্য। এবং শেষেরটাকে নাসিক্য কেন বলে? এই ধ্বনিটা উচ্চারণের সময় নাকের প্রভাব বেশি থাকে বিধায় একে নাসিক্য ধ্বনি বলা হয়ে থাকে। যেমন দেখেন ও ইয় ন ন ম, আমরা যখন উচ্চারণ করবো স্বাভাবিক, তখন নাক চিপে ধরে একটু উচ্চারণ করেন ও ইয় ন ন ম, উচ্চারণ স্বাভাবিক হচ্ছে না, তার মানে কি দাঁড়াচ্ছে? উচ্চারণ পরিবর্তন হয়ে যাচ্ছে বা সাউন্ডটা ভিন্ন শোনাচ্ছে। তার মানে দাঁড়াচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় নাকের প্রভাব বেশি তার নাম হচ্ছে নাসিক্য। তাহলে আশা করি অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য বুঝতে পারছেন। তো বাসায় একটু প্র্যাকটিস করবেন এভাবে, যে কচরত প, কচরত প, গচরত প, গচরত প, ইয়ে ম। তাহলে অল্প প্রাণ কি? কচরত প। মহাপ্রাণ কি? কচরত প। অল্প প্রাণ গচরত প, মহাপ্রাণ গচরত প, নাসিক্য ইয়ে ম। তাহলে এক নিঃশ্বাসে বলা ট্রাই করবে এভাবে, কচরত প, কচরত প, গচরত প, গচরত প, ইয়ে ম। তাহলে আশা করি আপনারা এটা খুব সহজে আয়ত্ত করতে পারবেন এবং টেকনিক গুলো মনে রাখলেই হয়ে যাবে। টেকনিক কয়টা পেলাম আমরা? কয়েকটা টেকনিক পেলাম। যেটা শ্বাস বেশি, অর্থাৎ হাত নিব যাতে বাতাসের চাপ বেশি থাকবে তার নাম মহাপ্রাণ হবে, চাপ যেটা অল্প থাকবে তার নাম অল্প প্রাণ হবে। অথবা আমরা কি করব, যে আমাদের শুরুর ধ্বনি হচ্ছে অ, অ দিয়ে শুরু হবে, তাই শুরুটা অল্প প্রাণ, তারপরটা মহাপ্রাণ। তারপর মনে রাখতে পারি যেখানে বাংলিশ করার সময় এইচ আসবে তার নাম মহাপ্রাণ, যেখানে এইচ আসবে না তার নাম অল্প প্রাণ। আর নাসিকের ক্ষেত্রে মনে রাখবো যে ধ্বনির উচ্চারণের সময় নাকের প্রভাব বেশি, অর্থাৎ শেষের সারিটা থাকবে সেটা হবে নাসিক্য। ঠিক আছে, এবার আমরা আলোচনা ছিলাম যে চন্দ্রবিন্দু কখন হবে, তাই না? তাহলে আসো দেখো, তাহলে আমরা চন্দ্রবিন্দু দুইটা ব্যাপার দেখছিলাম, কি কি বলেন তো? এটা হচ্ছে নাসিক্য ধ্বনি লোপ, নাসিক্য ধ্বনি লোপ। লোপ শব্দের অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া, আর এটা হচ্ছে সম্মান প্রদর্শন, সম্মান প্রদর্শন। এবার দেখেন সম্মান প্রদর্শন কি, আমরা যখনই কোনো বিখ্যাত ব্যক্তির পরিচয় দেখি, আচ্ছা কথা দ্রুত হয়ে যাচ্ছে মনে হয়, ঠিক আছে আমি স্লোলি বলতেছি। যখন আমরা কোনো বিখ্যাত ব্যক্তির, ঠিক আছে, কোনো পরিচয় পাই, তখন যখন বলি যে যদি বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মানব জাতির জন্য কল্যাণ স্বরূপ ছিলেন, তার জীবনে অনেক মুজিজা রয়েছে, যখন আমরা তার লিখি তখন আমরা কিভাবে লিখি বলেন তো? এই যে চন্দ্রবিন্দু দেই। তাহলে এই চন্দ্রবিন্দুটা কি আপনার আমার নামে বসে? না, এটা বিখ্যাত ব্যক্তিদের নামে বসে। এই জন্য সম্মান প্রদর্শনের ক্ষেত্রে সর্বনামের উপর আমরা চন্দ্রবিন্দু দিই। এবং নাসিক্য ধ্বনি কি দেখেন, যে আমরা সংস্কৃত বা তৎসময় পড়ছিলাম চন্দ্র, দেখেন তো এখানে ন আছে না? তাহলে নটা কি নাসিক্য ধ্বনি না? তাহলে এটা পরিবর্তন হয়ে হয়ে যায় চন্দ্র। দেখেন তো ন আছে, তখনও কিন্তু চন্দ্রবিন্দু নাই, এখানে কোনো চন্দ্রবিন্দু নাই। তারপরে হয়ে গেছে চাঁদ, দেখেন তো এখানে কি ন আছে? এখানে যখনই ন ক্লোজ হয়ে গেছে তখন এখানে চন্দ্রবিন্দু। তার মানে কি দাঁড়াচ্ছে, যে আগে নাসিক্য ধ্বনি ছিল কিন্তু বর্তমানে নেই, তার উপর কি হয়? চন্দ্রবিন্দু হয়। এখন বলবেন যে ভাইয়া এখানে তো দয়ের উপর দর সাথে ন ছিল, তাই দয়ের উপর চন্দ্রবিন্দু হলো না কেন? এর কথা হচ্ছে ভাই, দটা হচ্ছে মূলত এখানে বিধবা। আমরা কি উচ্চারণের সময় বলি চাঁদ, না চাঁদ, তার মানে কি এখানে অটা নিজেই নাই, সে নিজেই হচ্ছে কি বিধবা ধ্বনি। তাই মনে রাখবেন স্বতন্ত্র ধ্বনি যেটা পরিপূর্ণ অর্থ প্রদান করে তার উপর চন্দ্রবিন্দু হবে, অর্থাৎ তার পূর্বেরটাতে যাবে। এবার দেখেন আমাদের যেটা যদি বলি উচ্চারণের সময়, যেমন দেখেন স্মৃতি,
দেখেন তো এখানে শ এর সাথে কি ম ছিল না, তাহলে কি ম কি নাসিক্য না? ও ইয় ন ন ম, মনে আছে তো? নাসিক্য ধ্বনি 5টি, দেখেন ও ইয় ন ন ম, এই 5টি হচ্ছে নাসিক্য ধ্বনি। দেখেন তো ম একটা নাসিক্য ধ্বনি, আর এখানে ম আছে, তাহলে উচ্চারণ কি হয়? স্মৃতি। তাহলে এখানে কি ম এসেছে? এই মটা এখানে আসেনি, তাহলে কি আগে ম ছিল নাসিক্য ধ্বনি, তাই এর উপর চন্দ্রবিন্দু হবে। তাই মনে রাখবো আমরা যে চন্দ্রবিন্দুর দুটি ব্যবহার, একটা হচ্ছে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে, আর একটা হচ্ছে নাসিক্য ধ্বনির লোপ ফলে। আর তোমাদের উচ্চারণে একটাই লাগবে, সম্মান প্রদর্শন লাগবে না, এইটা লাগবে যে আগে নাসিক্য ধ্বনি ছিল বর্তমানে নেই। যেমন দেখেন যে আরো উদাহরণ দেখি, যদি বলি যে স্মরণ, দেখেন তো এখানে ম আছে না, স্মরণে তো উচ্চারণে আসে না, তাহলে এর উচ্চারণ হচ্ছে স রয়কার ন হসন্ত। তো দেখেন তো এখানে তো মটা আসেনি, তাই এখানে চন্দ্রবিন্দু। তাই মনে রাখবো আগে নাসিক্য ধ্বনি ছিল বর্তমানে লোপ পেয়েছে, তার উপর চন্দ্রবিন্দু হয়। তাহলে এবার আমরা মূল উচ্চারণ চলে যাচ্ছি, আমাদের কিন্তু বেসিক শেষ। তাহলে আমরা বেসিক কি কি শিখলাম? যে কোথায় হসন্ত দিব, কোথায় দিব না, কোথায় চন্দ্রবিন্দু হবে, ক্ষিয় এর ব্যবহার কি, হয়ের সাথে যখন কোনো ফলা থাকে তখন কি পরিবর্তন হবে, কোথায় রস্বই হবে, কোথায় দীর্ঘই হবে। আমরা শিখলাম যে কোথায় দন্ত ন, মূর্ধন্য ন, অন্তস্থ জ, বর্গীয় জ, এগুলোর বেসিক গুলো আমরা ক্লিয়ার করছি। আচ্ছা, একটু আমাকে কমেন্ট করে বলবেন যে আমি যে বেসিক গুলো আপনাদের পড়ালাম এগুলো বুঝতে পেরেছেন কিনা। আর এগুলো যদি নোট করে না থাকেন একটু স্ক্রিনশট দিবেন, আর না হলে আমরা স্লাইড আকারে পরবর্তীতে আমরা আপনাদের এটা দিয়ে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা একটু কমেন্ট করে জানাই সব বুঝতে পারছি কিনা। আর এটা দেখবা যে তোমরা যারা বাংলা থেরাপি বইটা নিয়েছো, সেটা হচ্ছে সার্বিক সহযোগিতা এসডি লার্নিং পয়েন্ট ছিল, এবং বইটা হচ্ছে আমার লেখা। যে এই বইটাতে প্রতিটা যে যা স্লাইড দেখতেছে সবগুলো বইটাতে আছে, এবং এ টু জেড বেসিক থেকে শুরু করে হার্ড লেভেল পর্যন্ত যত টাইপের কোশ্চেন হয় সবগুলো সেখানে ইনক্লুড করা আছে, এবং বোর্ড কোশ্চেন 2016 থেকে 2023 সাল পর্যন্ত ইনক্লুড করা আছে, তোমরা সেগুলো প্র্যাকটিস করতে পারবা। যাদের কাছে নাই তোমরা কালেক্ট করতে পারো এসডি যে কোনো ব্রাঞ্চ থেকে, অথবা তোমরা এসডি পেজে যোগাযোগ করতে পারো, তাহলেই হয়ে যাবে। কি রবিনা ইসলাম, নাসিক্যটা প্রবলেম। আচ্ছা দেখো, নাসিক্য হচ্ছে কি, আবার বলি, নাসিক্য হচ্ছে, আবার বলতেছি, দেখো নাসিক্য যেটা, নাসিক্য মানে কি হচ্ছে, দেখো নাক আছে জড়িত, অর্থাৎ নাকের প্রভাবে যেটা উচ্চারিত হবে, অর্থাৎ নাকের উচ্চারণের সময় নাকের প্রভাবটা বেশি থাকবে। দেখো আমাদের 5টা ধ্বনি আছে, এটা হচ্ছে ও, এই যে ইও, তারপর হচ্ছে ন, ন, এবং হচ্ছে কি ম। এই 5টা ধ্বনিকে আমরা বলি নাসিক্য ধ্বনি। কেন বলি? দেখো যখন আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করি তখন কি হয়, ও ইও ন ন ম। যখন আমরা দেখি যে আসলে নাকের প্রভাব থাকে কিনা, একটু নাকটা চিপে ধরি, অ এ ন ন ন, তাহলে কি এখন তো ব্যতিক্রম হয়েছে না? তাহলে এই ধ্বনিগুলো উচ্চারণের সময় কি নাকের প্রভাব বেশি না, এই জন্য এই 5টা ধ্বনিকে বলা হয়ে থাকে নাসিক্য ধ্বনি। এবং দেখো অন্য ধ্বনির ক্ষেত্রে তাহলে কি এরকম হয়? হয় না। দেখো ক চ ট ত প, দেখো ক চ ট ত প, এর কোনো পরিবর্তনই হয়নি, মানে এগুলো নাসিক্য নয়, এই 5টি হচ্ছে নাসিক্য। অর্থাৎ যদি বানানে নাসিক্য ধ্বনি থাকে, এই 5টার যে কোনো একটা থাকে কিন্তু উচ্চারণে এসে সেটা হারিয়ে গেছে, লোপ পেয়েছে, তার উপর চন্দ্রবিন্দু হবে। যেমন দেখো যদি বলি যে এই দেখো, আবার দেখো এটাই দেখো স্মৃতি, তো দেখো তো এখানে ম আছে না, মটা কি নাসিক্য ধ্বনি না? এই দেখো ম হচ্ছে নাসিক্য ধ্বনি, তাহলে যখন আমরা এটার উচ্চারণ লিখবো তাহলে আমরা কি স্মৃতি বলি না, আমরা কি বলি স্মৃতি। সেখানে কি ম আসে? আসে না, এই যে উচ্চারণটা আসে স্মৃতি। এখন দেখো তো এই নাসিক্য ধ্বনিটা তো এখানে আসেনি, আর আমরা কি বলেছি, যেখানে নাসিক্য ধ্বনি লোপ পাবে তার উপরে চন্দ্রবিন্দু হবে, তাহলে এখানে যেহেতু আসেনি, লোপ পেয়েছে, তাই তার উপর চন্দ্রবিন্দু হয়েছে। তাহলে আশা করি বুঝতে পারছেন রুবিনা। রাফসানা হাসান, জি স্যার বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আফরিন আলী, নাইস ক্লাস, থ্যাংক ইউ আপু। সুদীপ্ত, নাইস ক্লাস স্যার, থ্যাংক ইউ। রাবিনা, ধন্যবাদ স্যার, ইউ আর ওয়েলকাম ম্যাম।
তাহলে আসি আমরা আমরা পরবর্তীতে আসি, যদি দেখি যে স্বরধ্বনির উচ্চারণ। দেখবো স্বরধ্বনির উচ্চারণের মধ্যে যে ব্যতিক্রম দেখা যায় সেটা হচ্ছে এই আমাদের অ এর ক্ষেত্রে এবং হচ্ছে আমাদের এর ক্ষেত্রে। এখন দেখো যে আমাদের মৌলিক স্বরধ্বনি 7টি কেন জানো? মৌলিক স্বরধ্বনি 7টি হওয়ার কারণ হচ্ছে যে আমাদের যে সেখানে এ যা নামে যে একটা ধ্বনিটা আছে তার রূপের পরিবর্তন আছে। একটা আছে এ সরাসরি এর মতো উচ্চারণ হয়, আর এ কোনো কোনো সময় এ হয়ে যায়। দেখবা তোমরা লক্ষ্য রাখবা যখন তোমাদের বলে মৌলিক বর্ণের কথা বলে তখন কিন্তু 6টা আসে, আর যখন ধ্বনির কথা বলে তখন হচ্ছে 7টি। তার মানে কি দাঁড়াচ্ছে, ধ্বনি হচ্ছে কি জাস্ট বলার বিষয়, যা শোনার বিষয়। তার মানে কি হচ্ছে যা আমরা দেখতে পারি না শুধু শুনতে পারি তার নাম ধ্বনি, আর যা দেখতে পারি তার নাম বর্ণ। যেমন দেখো এখানে হচ্ছে ক, তো এটা চোখ দিয়ে দেখা যাচ্ছে, চোখ কাজ করতেছে, তাই এটা হচ্ছে বর্ণ। আর যখন তুমি এটা থাকবে না, যখন বলবো ক, তাহলে দেখা যাচ্ছে যাচ্ছে না, শুধু কান দিয়ে শোনা যাচ্ছে, তার নাম ধ্বনি। দেখো আমরা বর্ণমালায় কিন্তু এই একে লেখি না, আমরা এ উচ্চারণ করি, যেমন বলি এক, এক বলি না, আমরা বলি কি এক, তাহলে এ চলে আসে, তাই একে মৌলিক স্বরধ্বনির আওতায় নিয়ে আসা হয়েছে। এবং দেখবা এই ধ্বনির দুই টাইপের উচ্চারণ হয়, এ সরাসরি এর মতো উচ্চারণ হয়, এ পরিবর্তন হয়ে এ এর মতো হয়ে যায়। এবং দেখবা অ এর দুটো পরিবর্তন হয়, অ সরাসরি অ থাকে, অ সরাসরি ও হয়ে যায়। আর স্বরধ্বনির উচ্চারণ বলতে বোঝাচ্ছে এই অ ধ্বনিটা কখন অ হবে আর কখন ও হবে তার নিয়ম বা তার বৈশিষ্ট্য, আর এই এ ধ্বনিটা কখন এ হবে আর কখন এ হবে তার নিয়ম বা তার বৈশিষ্ট্য। আশা করি যে স্বরধ্বনির এই দুটার বিষয়টা বুঝতে পেরেছেন। আসো আমরা একটু উদাহরণ দেখি। যেমন দেখো এখানে আছে অত, অ আছে, তারপর ত আছে, এখানে অ সরাসরি অ হয়েছে। দেখো যদি এখানে জটা হয়ে গেছে, ওকার হয়েছে, জতে ওকার চলে এসেছে, দেখো সরাসরি অ আছে, ও হয়েছে। তার মানে কি অটা কখন অ থাকবে এবং অটা কখন ও হবে তার নিয়মটাই হচ্ছে মূলত আমাদের স্বরধ্বনির উচ্চারণের নিয়ম। এবার যেমন দেখো এই যে এলো, এটা কিন্তু সরাসরি এ আছে, আর খেলো এটা কিন্তু হয়ে গেছে এ হয়ে গেছে। তার মানে কি কখন এ হবে আর কখন এ হবে তার উচ্চারণের নিয়ম। তাহলে স্বরধ্বনির উচ্চারণটা আমরা বুঝতে পারছি, আমরা একটু নিয়মগুলো দেখবো। হ্যাঁ, এই যে উচ্চারণের নিয়ম, আমরা কিন্তু তোমাদের জানো তোমরা যে তোমাদের বোর্ড কোশ্চেন দুই টাইপের আসে এখান থেকে। এক টাইপের কোশ্চেন আসে যে নিয়ম থাকবে, যে কোনো একটা নিয়ম থাকবে। নিয়মটা কিরকম থাকতে পারে, যে অধ্বনির উচ্চারণের 5টি নিয়ম লেখো, অথবা স্পেসিফিক ভাবে বলতে পারে যে আদ্য অ, মধ্য অ অথবা অন্ত অ এর উচ্চারণের 5টি নিয়ম লেখো। আবার দেখা যাচ্ছে বলতে পারে কি যে এর অথবা যেটা থাকে সেটা হচ্ছে কি যে 8টি শব্দ দেওয়া থাকবে, তার মধ্যে তোমাকে 5টি শব্দের ঠিক উচ্চারণ লিখতে হবে। যেমন দেখো যদি বলি এরকম থাকবে গদ্য, তারপর যদি বলি যে অদ্য, তারপর যদি বলি যে একা, যে এই টাইপের 8টি শব্দ দেওয়া থাকবে, তার মধ্যে তোমাকে 5টি শব্দের সঠিক উচ্চারণ লিখতে হবে। তাইলে তুমি হয় এটার অ্যান্সার করবা, না হলে তুমি এটার অ্যান্সার করবা, কারণ কি দুটাতেই তোমার 5 মার্কস আছে। কিন্তু আমার মনে হয় যে শব্দ থেকে অ্যান্সার করাটা হচ্ছে বেটার। তুমি যদি 8টার ভেতর থেকে 5টি শব্দের অ্যান্সার করতে পারো তাহলে 5-এ 5 পাচ্ছ। কিন্তু তুমি যখন নিয়ম লিখতে যাবা তখন যখন নিয়ম লিখবা, যে যদি স্যারের কাছে একটা নিয়ম তোমার উইকনেস লাগে বা একটা উদাহরণ যদি উল্টাপাল্টা করে ফেলো, তাই তোমাকে সেখানে 4 দিয়ে চলে যাবে, তবে কি তুমি 1 নাম্বার মাইনাস করার চান্স আছে নিয়মে। তো তারপরে হতাশ হওয়ার কোনো কারণ নেই, তুমি যদি ঠিক লিখে আসতে পারো অবশ্যই তুমি নাম্বার পাবা। তাহলে আমরা দুইটাই দেখবো, নিয়ম এবং শব্দ দুইটাই দেখবো। তা আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, প্রমিত বাংলা আদ্য অ অথবা আদ্য অ উচ্চারণের 5টি নিয়ম। এখন আদ্য অ, অন্ত অ, মধ্য অটা কি, আমরা এটা একটু দেখবো, ঠিক আছে? মনে রাখবো যদি আমি বলি যে অমর, দেখেন তো এখানে শুরুতে একটা অ আছে, মনে রাখবো যে আদ্য মানে হচ্ছে কি শুরু, আদ্য মানে কি হচ্ছে শুরু, এটা কিন্তু অদ্য না, অদ্য মানে কিন্তু আজ, আর আদ্য মানে শুরু, ঠিক আছে, বা আদি। তাহলে এটা শুরুতে যেহেতু আছে তাই এটা হবে আদ্য অ, আদ্য অ। এবার দেখেন যে ম, এখানে কি দেখেন আমরা একটু আগে পড়েছি যে হাজবেন্ড,
ঠিক আছে, ডিভোর্স। মনে রাখবেন যে ম এখানে কি একটা অযুক্ত আছে না, এবং দেখেন যে র এখানে কি একটা অযুক্ত আছে না, এটা সবার শেষে আছে যেহেতু, তাই এটা হবে অন্ত অ, এটা হবে আদ্য অ। দেখেন আদ্য এবং অন্ত বাদ দিলে একটা শব্দের বাইরে যা থাকবে তার নামে হচ্ছে মধ্য অ। তাহলে অ কয়টা জায়গায় পেয়েছি, একটা শব্দের কয়টা জায়গায় থাকতে পারে, 3টি জায়গায় থাকতে পারে। যেটা শুরুতে থাকবে তার নাম হচ্ছে আদ্য, যেটা শেষে থাকবে তার নাম অন্ত, এর বাইরে যা থাকবে তার নাম হচ্ছে মধ্য। আশা করি আপনারা কোশ্চেনটা বুঝতে পারছেন। তাহলে আপনাকে বলছে আদ্য অ উচ্চারণের, তার মানে কি, যে অটা শুরুতে অবস্থান করে তার উচ্চারণ কখন অ হবে এবং কখন ও হবে, আপনার কাছে এই নিয়মটা চেয়েছে। আপনি যদি মধ্য বা অন্ত নিয়ে আসেন এখানে কিন্তু হবে না। তাহলে আমরা একটু আসি নিয়মগুলো দেখি। হ্যাঁ, তাহলে নিয়মগুলো যদি আসি, যে প্রথম নিয়মটা হচ্ছে যে আদ্য অ এর পর রস্বই দীর্ঘই থাকলে বা রস্বই থাকলে, তাহলে দেখো যে যদি এই আদ্য অ থাকে তারপরে যদি রস্বই অথবা রস্বই থাকে, তাহলে আদ্য অটার উচ্চারণ ও কারের মতো হয়। দেখো তো, যদি বলি যে অতি, তাহলে এখানে অ আছে না, অটা কি হয়ে গেছে, ও হয়ে গেছে। এখানে দেখো তো রস্বই ছিল, দেখো এখানে শুরুতে অ আছে না, তারপর রস্বই কে আছে না, আমরা কি পড়ছি, আদ্য অ এর পর যদি রস্বই থাকে তাহলে আদ্য অটা কিসের মতো উচ্চারণ হবে, ও এর মতো। তাই এখানে অটা কি হয়ে গেছে, ও হয়ে গেছে। তাহলে আশা করি যে প্রথম নিয়মটা বুঝতে পারছি, যে আদ্য অ এর পর রস্বই অথবা রস্বই থাকলে আদ্য অটা ও কারের মতো উচ্চারিত হয়। এবার দেখো দ্বিতীয় নিয়মটা হচ্ছে আদ্য অ এর পর যদি জ ফলা থাকে। জ ফলা কি, আপনারা জানেন যে ফলা আছে যে 6টি, সেটা আপনারা জানেন। তাহলে সেই আদ্য অটা ও কারের মতো উচ্চারণ হয় বা ও এর মতো উচ্চারিত হয়। তো দেখি তো এখানে শুরুতে অ আছে, তারপরে জ ফলা আছে, তাই দেখেন তো আদ্য অটা কি হয়েছে, ও হয়েছে। এখানে দেখেন তো শুরুতে অ আছে গ, তারপরে কি আছে, জ ফলা আছে, তাই আদ্য অটা কি হয়েছে, ও হয়েছে। এখন দেখা যাচ্ছে কোথাও ওকার দেখতেছি, সরাসরি অ দেখতেছি। মনে রাখবো যদি আমাদের বানানে সরাসরি অ থাকে সরাসরি ও হয়ে যাবে, আর যদি কোনো লীন আকারে বা যুক্ত আকারে অ থাকে, যেমন গ যুক্ত আকারে আছে, সেখানে একটা জাস্ট ওকার হয়ে যাবে। তাহলে আমরা আসি পরের গুলোতে একটা আসি। হ্যাঁ, এবার দেখি যে আদ্য অ এর পর যদি ক্ষীয় থাকে, আদ্য অ এর পর কি থাকে, দেখেন আদ্য অ তার মানে কি শুরুতে যে অটা থাকবে তারপরে ক্ষীয়, তাহলে ক্ষীয় থাকলে কি হবে, আদ্য অটা ও কারের মতো উচ্চারণ হবে বা ও এর মতো উচ্চারণ হবে। দেখেন তো এখানে আদ্য আছে, তারপরে কি আছে, ক্ষীয় আছে, তাই আদ্যটা কি হয়ে গেছে, ও হয়ে গেছে। এখানে তো আদ্য আছে, তারপরে ক্ষীয় আছে, তাই আদ্যটা কি হয়ে গেছে, ও হয়ে গেছে। তবে কি ল ছিল, যুক্ত আকারে ছিল, সেখানে একটা ওকার হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন যে কি বলছে, যে আদ্য অ এর পর যদি রি থাকে বা রিকার থাকে তাহলে ও এর মতো হবে। যেমন আদ্য অ এর পর রিকার আছে তাই ও হয়েছে, আদ্য অ এর পর রিকার আছে তাই ও হয়েছে। এবার দেখেন এক অক্ষর শব্দের আদ্য অ এর পর যদি দন্ত ন থাকে, এক অক্ষর শব্দ, এখন এক অক্ষর শব্দটা কি, অক্ষরটা যে আশা করি আপনারা জানেন, আপনারা কিন্তু একটা ভুল ধারণা আছে। যদি আমি বলি যে আমার, তাহলে আপনারা কি বলেন, যে একটা দুইটা তিনটা চারটা, আবার কেউ কি বলেন যে একটা, এটা কার হবে না, দুইটা তিনটা। এখানে কিন্তু এভাবে আমরা অক্ষর নির্ণয় করার টেন্ডেন্সি আমাদের অনেকেরই আছে। মনে রাখবেন আমরা যেটা স্বাভাবিকভাবে দেখি চোখে, সেটা কিন্তু অক্ষর নয়, সেটা হচ্ছে জাস্ট বর্ণ। তাহলে অক্ষরটা কি, অক্ষরটা মূলত নির্ভর করে আমাদের রিদমের উপর, আমাদের বলার উপর। যেমন কি হচ্ছে, দেখেন আ মার, তবে কি, যে যখন আমরা কোনো কিছু উচ্চারণ করব, আমরা এক নিঃশ্বাসে বা স্বল্প প্রয়াসে বা স্বল্প চেষ্টায় যতটুকু উচ্চারণ করতে পারবো, ঠিক ততটা অক্ষর সেখানে আছে। আ মার, তাহলে আ একটা অক্ষর, মার আর একটা অক্ষর, দুটো অক্ষর। আর এখানে বলছে কি এক অক্ষর, অর্থাৎ যে যে শব্দটাতে একটি মাত্র অক্ষরই থাকবে। যেমন দেখেন শব্দগুলো দেখেন, মন, এটা কি ম ন, এভাবে বলি না, মন স্বল্প প্রয়াসে একবারে উচ্চারণ করেছি তাই একটি অক্ষর, এবং বর স্বল্প প্রয়াসে একবারে উচ্চারণ করেছি তাই একটি অক্ষর।
তাই আশা করি যে আপনারা এক অক্ষরটা কি সেটা বুঝতে পেরেছেন, এবং যদি তারপরে সমস্যা থাকে জানাবেন। আমরা অক্ষরের উপর যখন কবিতা বোঝাবে স্যাররা তখন অক্ষরের উপর ক্লাস দিয়ে দিবে, কেননা আপনাদের কবিতার মাত্রা বের করতে গেলেও অক্ষর জানাটা জরুরি। কি বলছে রবিনা ইসলাম, বলছে যে স্যার সমাস পরীক্ষার মধ্যে লেখার সময় কি আমাদেরকে এইটা কোন সমাস আছে ওইটার ব্যাখ্যা দিতে হবে? না, তোমাকে কোনো ব্যাখ্যা দিতে হবে না। তুমি যা সমাজে তোমার সমস্ত পদটা থাকবে সেটার ব্যাস বাক্য করবা, সমাসের নাম দিবা, তোমার কাজ শেষ। ওটা তোমাকে কোনো ব্যাখ্যা করতে হবে না। তাহলে এবার আমরা আশা করি এটা বুঝতে পারছি। তাহলে পরেরটাতে আসি। দেখেন আমি একটা মনে রাখার একটা কৌশল দিয়েছি। মনে রাখার কৌশলটা কি? সোজা ভাষায় মনে রাখবেন, আদ্য এর পর যদি এই কয়েকটা জিনিস থাকে তাহলে আদ্যটা ওই ও কারের মতো উচ্চারণ হয়। তাহলে কোন কয়টা জিনিস দেখেন, আমরা এটাকে ভাগ করে নিতে পারি যে আদ্য এর পর যদি হ্রস্ব দীর্ঘ থাকে, আদ্য এর পর যদি ক্ষীয় থাকে, আদ্য এর পর উ থাকে, জ ফলা থাকে, রিকার থাকে। তাহলে আমরা এখান থেকে কিন্তু এই লাইনটা দিয়ে কিন্তু নিয়ম বানাতে পারি। আমরা এইভাবে বলতে পারি, যদি আদ্য এর পর হ্রস্ব দীর্ঘ থাকে আদ্য অটা ও এর মতো উচ্চারণ হয়, একটা নিয়ম শেষ। যদি বলি যে আদ্য এর পর যদি ক্ষীয় থাকে তাহলে আদ্য অটা ও এর মতো উচ্চারণ হয়, দুইটা নিয়ম শেষ। যদি বলি যে আদ্য এর পর উ থাকে তাহলে আদ্য অটা ও এর মতো উচ্চারণ হয়, তিনটা নিয়ম শেষ। যদি বলি যে আদ্য এর পর জ ফলা থাকে আদ্য অটা ও এর মতো উচ্চারণ হয়, চারটে নিয়ম শেষ। যদি বলি আদ্য এর পর রিকার থাকে আদ্য অটা ও এর মতো উচ্চারণ হয়, পাঁচটা নিয়ম শেষ। আশা করি শুধু এই লাইনটা মনে রাখলে আপনারা পাঁচটা নিয়ম লিখতে পারবেন খাতায়। তাহলে আশা করি আপনাদের জন্য এটা সহজ হবে। আপনারা চাইলে এটা পারলে এটাকে একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, হয়তো আপনাদের কাজে দিবে ইনশাল্লাহ। তাহলে আদ্য আয়ের যে নিয়ম পড়লাম আপনারা কি এটা বুঝতে পেরেছেন? একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আফরিন আলী, আসসালামু আলাইকুম, সাল্লাল্লাহু ব্রাঞ্চ থেকে ধন্যবাদ। তানজিনা আক্তার, জি স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ। একটু জানাবেন তাড়াতাড়ি, আমরা একটু পরের পড়াশোনা চলে যাব। রবিনা ইসলাম, হ্যাঁ স্যার থ্যাংক ইউ। পুষ্পিতা, জি স্যার থ্যাংক ইউ। নাজমুল, বুঝতে পারছি স্যার থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা পরেরটাতে চলে আসি। পরেরটা হচ্ছে মধ্য অ। দেখো আমরা মধ্য অ কি শিখলাম, যে আদ্য এবং অন্ত বাদ দিলে একটা শব্দে যে অটা থাকবে সেটা হচ্ছে মধ্য অ, ঠিক আছে? তাহলে আমরা দেখি যে মধ্য অয়ের ব্যাপারটা দেখি। মনে রাখবেন যে আদ্য অ এবং মধ্য অ কাছাকাছি নিয়মগুলো প্রায় সেম। তো দেখেন যে মধ্য অ এর পর যদি হ্রস্ব দীর্ঘ থাকে, আমরা একটু আগে কি পড়ছি, আদ্য এর পর যদি হ্রস্ব দীর্ঘই থাকে বা রস্য মানে রস্য এবং রস্য থাকে আদ্য অটা ও এর মতো হয়, ঠিক এখানে সেম। যদি মধ্য এর পর হ্রস্ব দীর্ঘ থাকে তাহলে অটা ও হয়ে যায়। যেমন একটু দেখি উদাহরণটা দেখি, যেমন দেখেন তো ক, তাহলে এখানে কি একটা অ আছে না, মধ্য অ, তারপর হ্রস্বইকার আছে, তাহলে মধ্য অটা কি হয়ে যাবে, ও হয়ে যাবে। তাই এখানে দেখেন ও হয়ে গেছে। এবার দেখেন ন, ঠিক আছে, এই নয়ের পর কি দীর্ঘইকার আছে না, তাহলে ন অ আছে, তাই অটা কি হয়ে যাবে, ও হয়ে যাবে। তাহলে আমরা দেখেন যে আদ্য অটা দিয়ে কিন্তু আমরা মধ্য অটা মনে রাখতে পারি। যেমন আদ্য অতে পড়েছিলাম যে রস্য এবং রস্য থাকলে আদ্য অটা ও হয়ে যায়, ঠিক মধ্য এর ক্ষেত্রে মনে রাখবো যে রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ যে কোনো একটি থাকলেই মধ্য অটা ও কার হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন মধ্য এর পর যদি রি থাকে, আমরা কিন্তু এই নিয়মটা আমরা আদ্য অতে পড়েছি, মসৃণ উদাহরণটা দেখেছিলাম। তাহলে এই মধ্য অটা কি হয়ে যায়, ও এর মতো উচ্চারণ হয়। যেমন দেখেন অমসৃণ, দেখেন তো ম, এটা কি মধ্য অ না, ম, তারপরে কি রিকার আছে না, তাই মটা কি হয়ে গেছে, ওকার হয়ে গেছে। এবার মধ্য এর পর উ থাকলে, জ প্লাস উ, এটা তাহলে ও জ থাকলে এটা মূলত ও কারের মতো উচ্চারণ হয়ে যাবে, কিসের মতো, ও এর মতো উচ্চারণ হয়ে যাবে। তাহলে এবার দেখেন তো এখানে মধ্য অ না,
তারপর কি এটা আছে না, তারপরে তাহলে এখানে ও হয়ে গেছে। ওকে, তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এবার দেখেন আমি কি সরাসরি যে অ এর নিয়মটা পড়েছি আর এই নিয়মটা ঠিক আছে অনেকটাই সেম। এবার দেখেন মধ্য অ এর পর যদি ক্ষীয় থাকে, দেখেন তো আমরা এই নিয়মটা কি আদ্য অতে পড়েছি না? মনে রাখবেন যে উচ্চারণের যে নিয়মগুলো আছে, উচ্চারণের যে নিয়মগুলো আছে আদ্য অ, মধ্য অ, ঠিক আছে, যে তাদের যে ডিকশনারি আছে বাংলা একাডেমি থেকে প্রকাশিত যে তাদের উচ্চারণের ডিকশনারি আছে, এই নিয়মগুলো সেম জায়গায় আছে, আদ্য অত আছে, মধ্য অত আছে। তাই আমরা এক্সট্রা পরিশ্রম করার কোনো দরকার নেই। আমরা যদি সঠিক নিয়ম দিতে পারি বাংলা একাডেমি থেকে এবং তার যদি সঠিক উদাহরণ দিতে পারি, আশা করি এখান থেকে আমরা 100% মার্কস পাবো। তাহলে যদি মধ্য অ আছে তারপর যদি ক্ষীয় থাকে, এই অটা ওকারের মতো হয়ে যায়। তো দেখেন তো দ, তারপরে কি ক্ষীয় আছে না? তারপরে দেখেন তো এটা হচ্ছে ব, তারপরে কি ক্ষীয় আছে না? তাই এখানে দ এর জায়গায় দতে ওকার হয়েছে, ব এর জায়গায় বতে ওকার হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন যে মধ্য অ এর পর যদি জ ফলা থাকে, দেখেন তো এই জ ফলার নিয়মটা কি আমরা আদ্য অতে পড়েছি, তাহলে কি হবে এটা ওকারের মতো হবে। যেমন দেখেন যে দ আছে তারপরে জ ফলা আছে, এই জন্য দতে ওকার হয়েছে। ঠিক আছে, ল আছে তারপরে জ ফলা আছে, এই জন্য লতে ওকার হয়েছে। এবার দেখেন 3 বা ততোধিক বর্ণ দ্বারা গঠিত, 3 বা ততোধিক অর্থাৎ 3 থাকতে পারে বা তার বেশিও থাকতে পারে, যদি থাকে সেই মধ্য অ এর আগে যদি দেখেন এই নিয়মটা কিন্তু খুব জটিল, একটু দেখবেন যে 3 বা ততোধিক থাকতে হবে, অর্থাৎ একটা যখন শব্দ হবে সেখানে বর্ণ কমপক্ষে 3টি থাকতে হবে বা তার বেশি থাকলেও কোনো সমস্যা নেই। যদি দ্বারা গঠিত শব্দের মধ্য অ এর আগে অ, আ, এ অথবা ও থাকে, সেই মধ্য অটা ও এর মতো উচ্চারণ হয়। এবার একটু দেখি, যদি বলি যে দেখেন এখানে রতন, তাহলে দেখেন তো এখানে 3টি ধ্বনি বর্ণ আছে না, র, ত, ন। দেখেন তো তার পূর্বে কি আছে, র, তার মানে কি অ আছে না? তাহলে আমরা কি বলছি যে যদি 3 বা ততোধিক বর্ণ দ্বারা গঠিত শব্দ হয় এবং তার পূর্বে যদি অ, আ, এ, ও থাকে, তাহলে সেটা কিসের মতো উচ্চারণ হবে, ও এর মতো। তাই এখানে ততে কি হয়ে যাবে, তাহলে ওকার হয়ে যাবে। যেমন দেখেন রতন। কাজল, দেখেন তো জ, এটা মধ্য অ, দেখেন তো তার পূর্বে কি আছে, আ আছে এবং বর্ণ কয়টা আছে, 3টা আছে, তাই এখানে অটা কি হয়ে যাবে, ও হয়ে যাবে। দেখেন তারপরটা দেখেন যে কোমল, দেখেন তো ম, তারপরে কি আছে, ও আছে, তাই কি বলছি আমরা বলেন তো যে অ, আ, এ, ও, তাই এখানে মতে ওকার হয়েছে। তাহলে আশা করি যে মধ্য অ এর যে 5টি নিয়ম আছে এটা বুঝতে পেরেছেন। আর যদি প্রয়োজন হয় দেখেন আমি মনে রাখার কৌশলটা আপনারা মনে রাখতে পারেন। মনে রাখার কৌশলটা কি আছে, যে মধ্য অ এর পর সেম জিনিসটা আছে যেটা আমরা আদ্য অতে পড়েছি, যে মধ্য অ এর পর রস্ব দীর্ঘ থাকলে মধ্য অটা ও এর মতো হয়, মধ্য অ এর পর রিকার থাকলে মধ্য অটা ও এর মতো, ক্ষীয় থাকলে ও এর মতো, জন্ম থাকলে ও এর মতো, জফলা থাকলে ও এর মতো। তাহলে আশা করি আমরা শুধু একটা লাইন মনে রাখলেই আমরা 5টি নিয়ম আমরা লিখতে পারবো। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন। একটু বলবেন যে কোনো প্রবলেম আছে কিনা, একটু জানাবেন। একটু আমরা জানতে চাই কোনো সমস্যা আছে কিনা, যারা ক্লাস করতেছি বুঝতে পারতেছি কিনা। আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, থ্যাংকস এ লট, ওয়েলকাম। রিপাত ভাইয়া, যে কথা বলা ভালো কিন্তু বেশি কথা বলা তো ঝামেলা, একটু কষ্ট করে ক্লাস করো ভাইয়া, কাজে দিবে। নাস্তা পরেও করা যাবে, ঠিক আছে? আর যদি নাস্তা করার হয় বেরো, একটু নাস্তা করো, দেন ক্লাসে জয়েন করো। জি স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ। জি স্যার ক্লিয়ার, ক্লিয়ার, হ্যাঁ স্যার থ্যাংকস। ঠিক আছে রিয়ার, ওয়েলকাম। তাহলে আমরা পরের টপিকে চলে যাই। দেখেন অন্ত আছে, তাহলে দেখেন যে আপনারা কাজ করেন যে আপনারা এটাকে একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, যে সেম যেহেতু আমরা অয়ের পড়লাম এটা সেম ভাবেই চলে যাবে, এটা ঠিক আছে।
কারণ আমাদের একটু বোর্ড প্র্যাকটিসে যেতে হবে তো। এই যে এই এ নিয়ে আমরা বেশি কনফিউশনে থাকি, তাই আমরা এটা একটু পড়বো ডিটেলসে। হ্যাঁ, আলস্য আরেকবার বলবো। দেখো দেখো তো এখানে কি ল, এখানে কি মধ্য স্বরধ্বনি না, এখানে অ আছে না, তারপর জফলা আছে না, তাহলে অটা কি হয়ে যাবে, ও হয়ে যাবে। এটা নিয়ম করতে পারো। অথবা দেখো মধ্য হওয়া, একটা দুইটা তিনটা ধ্বনি আছে, তারপরে আ আছে, তখনও এই নিয়মটাই পড়ে। এটা হবে আলস্য। ঠিক আছে, দুইটা নিয়মে পড়েছে, জফলাটাও পড়েছে, আপনার আটাও পড়েছে। তাহলে এবার দেখি যে শব্দের প্রথমে যদি এ কার বা এ থাকে এবং তারপরে যদি রস্বই দীর্ঘ রস্ব দীর্ঘ এ ও জ র ল স থাকে এবং হ থাকে, তাহলে এটা অবিকৃত থাকবে। তার মানে কি এর এ এর উচ্চারণ এ হবে, তার মানে কি এ হবে না। দেখেন তো এ, তারপরে কি আছে, রস্বই আছে, তাই এটা এ হয়েছে এ, তারপরে রস্ব আছে, এটা এ হয়েছে, তাহলে দেখেন এ, তারপরে এ আছে, হ্যাঁ, এটা এই জন্য এ হয়েছে। তাই প্রথম জিনিসটা হচ্ছে যে এ বা এ কারের পর যদি আমাদের এই ধ্বনিগুলোর একটা থাকে বা এই বর্ণগুলোর যে কোনো একটি থাকে, তাহলে এ এর কোনো পরিবর্তন হবে না, এ সব সময় এই থাকবে। আশা করি প্রথমটা বুঝতে পারছেন। হ্যাঁ, এবার আমরা আসি যে তারপরে ধ্বনিটাতে, পরের নিয়মটাতে আসি। দেখেন যে আদ্য এ, তার মানে কি যেটা আদিতে থাকবে বা শুরুতে থাকবে, এরপরে যদি অনুসার ও এবং হচ্ছে উ গ থাকে, ঠিক আছে, এবং তারপর যদি রস্য এবং রস্য না থাকে, তাহলে এ কারের উচ্চারণ এ হবে। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, তার মানে কি শুরুতে থাকবে এ, তারপরে যদি থাকে তার মনে করো অনুসার অথবা অথবা উ অথবা উ গ থাকে, এবং তারপরে যদি রস্বই অথবা রস্য এগুলো না থাকে, তাহলে এটা হয়ে যাবে এ। যেমন দেখলেন ইয়া দেখো, যদি বলি এখানে এ কার আছে, তারপরে কি ও আছে, দেখেন তো এরপরে কি রস্ব দীর্ঘ আছে নাই, তার মানে কি এটা কি হয়ে যাবে, এ হয়ে যাবে, এই যে বে। ঠিক আছে, তারপরে দেখো তো এ আছে, কিন্তু দেখো তারপরে কি আছে, অনুসার আছে, তাহলে এটা কি হয়ে যাবে, তারপর রস্ব দীর্ঘ নাই, এটা হয়ে যাবে এ। কিন্তু তুমি এখানে দেখো, এখানে এ আছে, উ গ আছে, কিন্তু তারপরে কি আছে, রস্বই আছে। আমরা জানি যে কারের স্থান বর্ণের পরে, যদি বলি যে ময় রস্বইকার, তাহলে এটা হবে ম প্লাস রস্বইকার, তাহলে বর্ণের পরে। তোমরা উচ্চারণ করলে বুঝতে পারবা, ময় রস্বইকারে নি, আগে ম বলো তারপর রস্বইকার বলো, তার মানে কারের স্থান বর্ণের পরে, তার মানে কি এই উ এর পরে একটা রস্বইকার আছে, এই জন্য এটা এ হবে না, এটা এ থাকবে। তাহলে আশা করি যে এই যে নিয়মটা আছে খ নাম্বার, এটা আপনারা বুঝতে পেরেছেন। এবার গ নাম্বার দেখি, এ কার যুক্ত এক অক্ষর ধাতুর সাথে আ প্রত্যয় যুক্ত হলে এটা এ হয়ে যায়। ঠিক আছে, এক অক্ষর ধাতু, ঠিক আছে, একটা ধাতু, ধাতুটা কি বলতো, কোন মূল শব্দ, মূল অংশটা, ঠিক আছে, মূল অংশটা বলতে কার মূল অংশ, ক্রিয়ার মূল অংশকে ধাতু বলা হয়ে থাকে। তাহলে এবার দেখেন তো এখানে হচ্ছে খ্যাপ প্লাস আ, ঠিক আছে, খ্যাপা, তো দেখেন তো এখানে আ যুক্ত হয়েছে না, ঠিক আছে, তাই এখানে এটা এ হয়ে গেছে। খ্যাল প্লাস আ, দেখেন তো আ যুক্ত হয়েছে না, তাই এখানে এটা এ হয়ে গেছে। দেখেন এক অক্ষর সর্বনাম পদের এ অবিকৃত থাকে, অবিকৃত মানে কি তার কোনো পরিবর্তন হবে না, যেমন কে এর উচ্চারণ কে, সে সে, যে যে। এটাতে তো হসন্ত হবে, হ্যাঁ হসন্ত হবে, রবিনা হসন্ত হবে, এটা মিস্টেক হয়েছিল এখানে। হ্যাঁ, সাধারণত দেখো, সাধারণত শব্দের আদ্য একারের পর অ অথবা আ থাকলে একারের উচ্চারণ ও এর মতো হয়, ঠিক আছে,
সাধারণত শব্দের কোথায় থাকবে বলো, আদ্যতে থাকবে বা আদিতে থাকবে বা শুরুতে থাকবে, তারপর অ অথবা আ থাকে, দেন তো অ, তাই এ হয়ে গেছে। যেমন এমন, দেন কেমন, এ আছে তাই ইয়া হয়ে গেছে। ম এখানে ছিল অ, ঠিক আছে, এখানে ছিল অ। তাহলে আশা করি যে এ কারের যে 5টি নিয়ম আছে আপনারা এখান থেকে দিতে পারবেন ইনশাআল্লাহ। কোনো প্রবলেম আছে কিনা একটু জানাবেন, একটু জানাবেন দয়া করে, কোনো প্রবলেম আছে কিনা। এই তোমাদের ফ্রেন্ডস এগুলো যায় কই, এরা কি শিখতে চায় না নাকি এখান থেকে অ্যান্সার করবে না, কোনটা? এখান থেকে কিন্তু অ্যান্সার করতেই হবে। আমরা কিন্তু কিছুক্ষণ পরেই আমরা চলে যাব শব্দ কিভাবে উচ্চারণ লিখতে হয় তার টেকনিক গুলো দেখবো। দেখো নিয়ম ছাড়া কোনো কিছু সম্ভব না। ইমন, খ এবং গ। ক্ষয়ে কি আছে দেখো ভাইয়া, খতে বলা হয়েছিল যে এর পর অনুসার উও উও গ, কিন্তু কন্ডিশন হচ্ছে কি তখন এটা কি হয়ে যাবে, এ হয়ে যাবে, কিন্তু কন্ডিশন হচ্ছে তারপরে রস্বই অথবা রস্বও থাকা যাবে না। যদি যদি এর পর এগুলা থাকে এবং তারপরে রস্বই দীর্ঘই থাকে তখন কিন্তু এটা এর মতো উচ্চারণ হবে। যেমন দেখো যে এখানে কি আছে, এ আছে, তারপরে কি আছে, ও আছে, তার মানে এটা কি হবে তাহলে, তারপরে কি রস্বই দীর্ঘই আছে, না রস্বই দীর্ঘই নাই, তার মানে কি প্রথম কন্ডিশনটা ফিল আপ করে ফেলছে, তার মানে এটা কি হয়ে যাবে, এর জন্য বয় জফলা আকার। কিন্তু একটা দেখো তো যে এখানে একার আছে না, তারপরে ও আছে, কিন্তু কন্ডিশন আরেকটা কি ছিল যে তারপরে রস্বই দীর্ঘই থাকা যাবে না, রস্বই থাকা যাবে না, কিন্তু এখানে কি রস্বই আছে না, তার মানে কি দাঁড়াচ্ছে, এই কন্ডিশন মানেনি, তার মানে কি এ হবে না, এ হবে, তাই এখানে একার একারে আছে। আশা করি তুমি খ নম্বরটা বুঝতে পারছো। এবার গ নম্বরটা এক অক্ষর ধাতুর সাথে, ধাতু হচ্ছে মূলত ক্রিয়ার মূল অংশ। যেমন দেখো তো এখানে খ্যাপ একটা ধাতু, তার সাথে আ যুক্ত হয়েছে খ্যাপা, তা দেখো তো এখানে এর পরে এ আছে তাই এটা এ হয়ে গেছে। ঠেল অর্থাৎ ঠেলা অর্থাৎ কোনো কিছু ক্রিয়া, তার মূল অংশ কি ঠেল, তার সাথে কি যুক্ত হয়েছে আ, তার মানে কি এখানে এ আছে যে এই এটা এ হয়ে গেছে। এত সহজ জিনিস, লাস্টে একটু উদাহরণটা মনোযোগ দিয়ে দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা পরেরটাতে চলে যাই। দেখো যারা এবার পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই যে অ, এ এবং হচ্ছে ব ফলা মোস্ট ইম্পর্টেন্ট, এই তিনটা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। ব ফলা এবং ম ফলা অনেকটাই কাছাকাছি, ঠিক আছে, অনেকটাই কাছাকাছি, আমরা দুইটাই দেখবো এবং একটা দেখলে আরেকটা মোটামুটি অটো হয়ে যায়। তাহলে আসি যে শব্দের আদিতে যদি ব ফলা থাকে তাই সেই ব ফলার উচ্চারিত হয় না, তাহলে কি যে ধ্বনির সাথে থাকবে তাকে শ্বাসাঘাত করে। শ্বাসাঘাতটা কি, শ্বাসাঘাতটা হচ্ছে মূলত শ্বাসের উপর আঘাত করা, এটাই হচ্ছে মূলত শ্বাসাঘাত, ঠিক আছে। এবার আসি দেখো যেখানে শব্দের শুরুতে আছে না ব ফলা, দেখো শব্দের শুরুতে ব ফলা, শব্দের শুরুতে ব ফলা আছে, এখন এই ব ফলাটা কি হবে না, উচ্চারণ হবে না, শ্বাসাঘাত করবে, তাহলে উচ্চারণ হবে না কি হচ্ছে স্বাধীন, এটা কিন্তু স্বাবাধীন নয়, কেন শব্দের শুরুতে ব ফলা উচ্চারিত হয় না, এটা কিন্তু স্বদেশ না স্বদেশ, কারণ শব্দের শুরুতে ব ফলা উচ্চারিত হয় না, এটা ধ্বনি না এটা হচ্ছে ধ্বনি, কারণ শব্দের শুরুতে ব ফলা উচ্চারিত হয় না। কিন্তু তাহলে এর কাজটা কি, এর কাজটা হচ্ছে দেখেন যদি আপনি রোগার মতো উচ্চারণ করেন স্বাধীন তাহলে হবে না, এটা হচ্ছে স্বাধীন, এটা উচ্চারণ করতে স্বদেশ, কি ধ্বনি, তার মানে কি যেখানে ফলাটা আছে সেখানে একটু জোর দিতে হবে, শ্বাসের উপর জোর দিতে হবে বা আঘাত করতে হবে, তবেই উচ্চারণটা ঠিক হবে। যেমন দেখবেন যারা কবিতা আবৃত্তি করে তাদের কবিতা শুধু শুনতে ইচ্ছা করে, ঠিক আছে, আর আমি কয়েকবার আবৃত্তি করে মূলত ডিলেট করে দিয়েছিলাম, হ্যাঁ, তা তোমরা ট্রাই করো যে উচ্চারণ শেখার পর তোমরা পারো কিনা ভালো করে কবিতা আবৃত্তি করতে। তাহলে আমরা আসি পরের নিয়মটাতে আসি। দেখো পরের নিয়মটা হচ্ছে শব্দের মাঝে বা শেষে যদি ব ফলা থাকে মনে রাখবা যে যার সাথে ব ফলা থাকবে মানে সংযুক্ত ব্যঞ্জনটি
দ্বিত্ব হবে। দ্বিত্ব শব্দের অর্থ হচ্ছে দুইবার উচ্চারণ, দুইবার উচ্চারণ। দ্বিত্ব মানে দুইবার উচ্চারণ। যেমন দেখো তো, এটা হচ্ছে শব্দের শেষে না, এটা হচ্ছে শব্দের শেষে, ঠিক আছে, শব্দের শেষে, আর মাঝেও থাকতে পারে, যেমন বিশ্বাস, ছয় ব আকার আছে, ঠিক আছে। যাই হোক, দেখেন তো ব আছে, তাহলে এই ব ফলাটা উচ্চারিত হবে না, আছে কার সাথে, ত এর সাথে, তাই দ্বিত্ব করবে, তকে দুইবার নিয়ে এসেছে। দেখো এখানে ক কে দুইবার নিয়ে এসেছে, তকে এখানেও দুইবার নিয়ে আসা হয়েছে। তবে নিয়মটা আছে, শব্দের মাঝে বা শেষে যদি ব ফলা থাকে, সংযুক্ত যে ব্যঞ্জনটা থাকবে তার উচ্চারণ, ঠিক আছে, দ্বিত্ব হবে, অর্থাৎ ব ফলা উচ্চারিত হবে না ঠিকই, কিন্তু যে ধ্বনির সাথে থাকবে তাকে দুইবার উচ্চারণ করবে। ওকে, তাহলে আমরা আসি একটু 3 নম্বর নিয়মটা আসি। আছে একটা সুন্দর নিয়ম যে উদ অথবা উদ, এই উপসর্গের সাথে যদি ব ফলা যুক্ত হয়, অর্থাৎ ব ফলাটা যুক্ত হবে মূলত ত এর সাথে, অথবা দ এর সাথে, যদি যুক্ত হয় তার উচ্চারণ অবিকৃত থাকে, তার মানে কি ব ফলার উচ্চারণটা বজায় থাকবে। দেখো যে উদ্বেল, দেখো তো এখানে উদ, তাহলে উদ আছে না, তার সাথে কি ব ফলা আছে না, দেখো উদ্বোধন, উদ্বোধন, দেখো তো এখানে উদ, তার সাথে ব ফলা আছে, উদ্বাস্তু, উদ, তার সাথে ব ফলা আছে, তাহলে তার উচ্চারণ বজায় থাকবে, যেমন দেখো ব উচ্চারিত হয়েছে। তাহলে আশা করি এই নিয়মটা বুঝতে পেরেছো। এবার দেখো ব এবং ম এর সাথে যদি ব ফলা থাকে তা অবিকৃত থাকবে, ব এবং ম এর সাথে, ঠিক আছে। এবার দেখো তো যে ব এর সাথে কি ব আছে না, দেখো তো ম এর সাথে কি ব আছে না, তাহলে কি ম এর সাথে ব আছে, তাহলে তার উচ্চারণটা বজায় থাকবে, এই জন্য হচ্ছে ব ব, ম ব, ম ব, উচ্চারণ বজায় আছে, ঠিক আছে। এবার দেখো 5 নম্বরে দেখো বাংলা শব্দের সন্ধির ফলে ক থেকে আগত গ, এই কথাটা মনে রাখবা, ক থেকে আগত গ। এবার দেখো সন্ধিটা কি, আমরা জানি যে ধ্বনির মিলনকে সন্ধি বলা হয়ে থাকে। যেমন দেখো তো এখানে কি ক ছিল না, এখানে ক ছিল, আচ্ছা দেখো দিগ্বিজয়, দেখো ক ছিল, এখানে ব ছিল, তাহলে এখানে কটা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে, গ, তার মানে কি দাঁড়াচ্ছে, দেখো যে দিক যোগ বিদিক, দেখো এখানে ক ছিল, তাহলে এটা সন্ধি বিচ্ছেদ করলে কি হয়, দিক বি দিক। এবার দেখো এখানে ক ছিল, এখানে ব ছিল, এই কটা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে, গ, এটাকেই বলা হয়ে থাকে ক থেকে আগত গ। ক থেকে সন্ধি বিচ্ছেদের মাধ্যমে যে গটা আসবে তার সাথে যদি ব থাকে, এই ব এর উচ্চারণ বজায় থাকে। যেমন দেখো তো এখানে দিগ্বিজয়, তাহলে এই যে ক থেকে ব চলে আসছে, ঠিক আছে, এই যে দিগ্বিজয়, ক থেকে গ, তাহলে উচ্চারণটা বজায় আছে, তাহলে হচ্ছে ক থেকে আগত গ থাকলে তার উচ্চারণ বজায় থাকবে। এবার দেখো শব্দের মাঝে বা শেষে যদি ব ফলা, মানে শেষে ব ফলা অনুচ্চারিত থাকে, এখানে একটা জিনিস করতে হবে, যেটা দুইবার এসেছে, আর যার সাথে থাকবে তাকে দ্বিত্ব করবে। যেমন দেখো ব ফলা আছে, এখানে দ্বিত্ব হয়েছে, ব ফলা আছে, এখানে দ্বিত্ব হয়েছে। তাহলে আশা করি আপনারা ব ফলা বুঝতে পেরেছেন, তাহলে ম ফলাটা আরো ইজিলি বুঝে যাবেন। যেমন দেখেন পদ বা শব্দের আদিতে ম ফলার উচ্চারণ হয় না, তাহলে আমরা কি বলছি, ব ফলার ক্ষেত্রে পড়ছি না যে শুরুতে থাকলে বা আদিতে থাকলে তার উচ্চারণটা হবে না, তার মানে এটা তো সেম নিয়ম, শুধু এখানে পার্থক্যটা হচ্ছে একটা জায়গায়, ওখানে বলছিল যে ব ফলা থাকলে তাকে শ্বাসাঘাত করবে, আর এখানে বলছে যদি ব ফলা থাকে সামান্য নাসিক্য করবে। সামান্য নাসিক্য করে মানে কি, যে সেটাকে নাক দিয়ে উচ্চারিত করবে, অর্থাৎ নাসিক্য ধ্বনিটা লোপ পাবে, অর্থাৎ ম যখনই লোপ পাবে, ম যদি না আসে তাহলে তার উপর একটা চন্দ্রবিন্দু হবে। যেমন দেখো শ্মশান, শয় ম, এখানে ম আসেনি, তাই এখানে উপরে চন্দ্রবিন্দু হয়েছে। যেমন দেখো স্মৃতি, এখানে ম আসেনি, তাই চন্দ্রবিন্দু হয়েছে। শ্বশ্রু, তাহলে এখানে ম আসেনি, তাই চন্দ্রবিন্দু হয়েছে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। দেখেন শব্দের মাঝে বা শেষে যদি ম থাকে তার উচ্চারণ হয় না, কিন্তু সেই বফলা নিয়ম অনুযায়ী যার সাথে থাকবে তাকে দ্বিত্ব করবে। যেমন দেখেন এখানে শয়ের সাথে ম ছিল, এখানে দ্বিত্ব করেছে, এখানে শয়ের সাথে ম ছিল, এখানে দ্বিত্ব করেছে, শয়ের সাথে ম ছিল, এখানে দ্বিত্ব করেছে। এবং দেখেন যখন ব দ্বিত্ব করতো তার উপর কখনোই চন্দ্রবিন্দু হতো না, কিন্তু যখনই ম দ্বিত্ব করতেছে তার উপর চন্দ্রবিন্দু হচ্ছে। তার কারণ কি, তার কারণ হচ্ছে একটাই, এই যে এখানে ম নাসিক্য ধ্বনি এখানে উচ্চারিত হচ্ছে না,
ঠিক আছে, তাই এখানে একটা চন্দ্রবিন্দু আসতেছে। তার মানে আমরা আগেই পড়েছি যেখানে নাসিক্যধ্বনি লোপ হবে সেখানে চন্দ্রবিন্দু হবে। এবার দেখো পরেরটা দেখো, পরেরটা হচ্ছে কি যে শব্দের মাঝে বা শেষে যদি গ, উ, ট, ন, ম এবং হচ্ছে ল এর সাথে যদি মফলা থাকে তার উচ্চারণ বজায় থাকে। দেখেন তো এখানে গ এর সাথে মফলা আছে না, তাই তার উচ্চারণ বজায় আছে। দেখেন তো এখানে উ এর সাথে মফলা আছে, ম আছে না, তাই এর উচ্চারণ বজায় আছে। ন এর সাথে ম আছে না, তাই উচ্চারণ বজায় আছে। তাই এটাকে মুখস্থ রাখতে হবে, গ, য়, ট, ন, ন, ম, ল এর সাথে যদি মফলা থাকে তাহলে তার উচ্চারণটা বজায় থাকবে। তাহলে কার উচ্চারণ বজায় থাকবে? মফলার উচ্চারণটি বজায় থাকবে। যুক্ত ব্যঞ্জনের সাথে সংযুক্ত মফলার কোনো উচ্চারণ হয় না। তাহলে যুক্ত ব্যঞ্জন অর্থাৎ কোন যুক্ত ব্যঞ্জন ধ্বনি থাকবে এবং তার সাথে যখন মফলা থাকবে তার উচ্চারণ ঠিক আছে হবে না, কিন্তু নাসিক্য ঠিকই করবে। যেমন দেখেন ক্ষিয় এর সাথে ম আছে, তাহলে এখানে ক্ষিয় যুক্ত বর্ণ, ক্ষিয়কে বাংলা আমরা কি পাই? ক যোগ মূর্ধন্য স। তাই যেহেতু এটা যুক্ত বর্ণ তাই এই মফলা উচ্চারিত হবে না, তাই শুধু একটা নাসিক্য চন্দ্রবিন্দু। ক্ষিয় সেম অবস্থা, চন্দ্রবিন্দু। ঠিক আছে, এখানে শুধু চন্দ্রবিন্দু, ম এর কোনো উচ্চারণ হবে না। ওকে, তাহলে এবার আসো যে বাংলায় কতিপয় তৎসম শব্দে মফলা বজায় থাকে। এখন কিছু তৎসম শব্দ আছে যেগুলোতে মফলার উচ্চারণ বজায় থাকে, যেমন কুষ্মাণ্ড। যেমন দেখেন আমরা একটা নিয়ম পড়েছি, শব্দের মাঝে যদি মফলা থাকে সে নিজে উচ্চারিত হবে না, কিন্তু যার সাথে থাকবে তাকে দুইবার উচ্চারণ করার কথা, কিন্তু এখানে দ্বিত্ব হবে না। দ্বিত্ব হবে না কেন? কারণ এটা তৎসম ভাষার শব্দ, তাই এটার উচ্চারণ বজায় থাকবে। তাই কুষ্মাণ্ড, কুষাণ্ড না, কিন্তু কুষ্মাণ্ড। দেখো এটা কিন্তু কাশির না, এটা হচ্ছে কাশ্মীর। মফলার উচ্চারণ বজায় থাকবে। তাহলে আশা করি মফলার উচ্চারণটা বুঝতে পেরেছেন। জফলা এটা দেখে নিবেন, আমরা বিগত সালে প্রশ্ন সলভ করব। তার আগে জেনে নিতে চাচ্ছি যে আপনারা যারা আছেন তারা বুঝতে পারছেন কিনা। একটু দ্রুত যেতে হচ্ছে, কেননা শেষ করতে হবে, যাদের পরীক্ষা তাদের জন্যই মূলত। ছুটি দেন? আরে ভাই দেবো ছুটি, 12টা পর্যন্ত ক্লাস, কেবল তো শুরু। দিচ্ছি দিচ্ছি ভাইয়া, তোমাদের ছুটি হবে অবশ্যই। আচ্ছা বলেন, যা পড়াইছি বুঝতে পারছেন কিনা? ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার দেখেন ঢাকা বোর্ড 2016 সাল থেকে শুরু করি, দেখি আমরা বোর্ড কোশ্চেন গুলো পারি কিনা। আর এর অথবা এটা কিন্তু আসবে অথবা আকারে। আর আমরা এই পর্যন্ত নিয়ম শিখলাম, আমরা এবার অথবা গুলো একটু দেখবো। হ্যাঁ, তাহলে এবার আসো যে মন, এবার আসো মন। এখানে বলছে মন, দেখো আমরা কি বলছি যে যদি এক অক্ষর শব্দ হয় এবং শেষে যদি দন্ত ন থাকে তাহলে সেটা কি হবে? সে আদ্যটা ও এর মতো হবে। তাই এখানে মতে ওকার, ময়কার, ন হসন্ত। নতে হসন্ত কেন? কারণ আমরা নতে থেমে গেছি, মন, এটা কিন্তু মন বলি না, তাই থেমে গেছে, তাই এখানে হসন্ত। এবার দেখো যে ব্যাখ্যা। ঠিক আছে, আমরা জানি যে শব্দের শেষে বা মাঝে যদি জফলা থাকে, যে সে যে ধ্বনির সাথে থাকবে তাকে দ্বিত্ব করবে। এখানে দেখো ক এবং খ। এখানে একটা প্রশ্ন এসে যায় যে স্যার যেখানে দ্বিত্ব করবে খ কে, তাহলে খ দুইবার আসার কথা, এখানে ক আসলো কেন? এই প্রশ্নটা দেখা যাচ্ছে অনেকেরই চলে আসে। না, এটা হচ্ছে কি নিয়ম দিয়ে তোমাকে বুঝতে হবে সবাইকে। দেখো যে এখানে কেন এক্সট্রা কটা আসলো, খ কেন দুইবার আসলো না, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, তাহলে আমরা আসি একটু প্রশ্নের অ্যান্সারটা দেখি। দেখো মনে রাখবা যে দুইটা লাইন তোমাকে লিখে নিতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে তোমার যে যখন অল্প প্রাণ যখন দ্বিত্ব হবে তখন নিজে দুইবার বসবে। আর যখন মহাপ্রাণ যখন দ্বিত্ব হবে পূর্বের অল্প প্রাণকে নিয়ে আসে, অল্প প্রাণকে নিয়ে আসে।
এই দুটো মনে রাখতে হবে। যখন অল্প প্রাণ দ্বিত্ব হয় তখন নিজে দুইবার বসবে, আর যখন মহাপ্রাণ দ্বিত্ব হয় তখন তার পূর্বে অল্প প্রাণকে নিয়ে আসবে। এবার দেখো তো এখানে খ, খ আমরা কি অল্প প্রাণ মহাপ্রাণ একটু আগে শিখছি, কে আসছে খ, এইচ আসছে তাই এটা মহাপ্রাণ। অথবা যদি উচ্চারণ করি ক খ, খতে বাতাসের চাপ বেশি তাই হচ্ছে মহাপ্রাণ। তাহলে মহাপ্রাণ দেখেন ক খ, তাহলে খ যদি মহাপ্রাণ হয়, মহাপ্রাণ যেহেতু এখানে জ ফলার কারণে দ্বিত্ব হচ্ছে, তাহলে দ্বিত্ব হলে তার পূর্বে কাকে নিয়ে আসবে, অল্প প্রাণ। তার পূর্বে অল্প প্রাণকে ক, এই জন্য এখানে ক কে নিয়ে আসা হয়েছে, তারপর খ কে নিয়ে আসা হয়েছে। তাহলে আশা করি যে যখন মহাপ্রাণ দ্বিত্ব হবে আপনারা কি করবেন, তার পূর্বে অল্প প্রাণকে নিয়ে আসবেন, আর যখন অল্প প্রাণ দ্বিত্ব হবে ঠিক আছে তাকে নিজেকে দুইবার দিবেন। যেমন দেখেন আরেকটা এক্সাম্পল যদি দেখি, আমরা যদি বলি অধ্যক্ষ, তো এখানে ধ হচ্ছে মহাপ্রাণ, তাই এটার উচ্চারণ হবে অধ্যক্ষ। এবার যদি বলি যে গদ্য, দেখেন দ কিন্তু হচ্ছে কি অল্প প্রাণ, তাই এটার উচ্চারণ হবে গ দুইবার নিচেই হবে গদ্য। কিন্তু এখানে দেখেন আগে দ এসেছে তারপরে ধ এসেছে। তাহলে কখন একটা ধ্বনি নিজে দুইবার বসবে, কখন তার পূর্বের ধ্বনিকে নিয়ে আসবে, সেটা নির্ভর করে কিসের উপর, অল্প প্রাণ আর মহাপ্রাণের উপর। যদি ধ্বনিটা অল্প প্রাণ হয় নিজে দুইবার বসবে, আর মহাপ্রাণ হলে তার পূর্বের ধ্বনিকে নিয়ে আসবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা পরবর্তীতে আসি। দেখো পরে যে ক্রিয়াটা হচ্ছে নদী, দেখেন এটা হচ্ছে ন, এখানে শুরুতে একটা অ আছে যার নাম হচ্ছে আদ্য অ, তারপরে দীর্ঘইকার আছে। আমরা একটু আগে পড়েছি বেসিকটা যে রস্বই অথবা দীর্ঘই যাই থাকুক না কেন উচ্চারণে সবসময় রস্বইকার হবে, এবং হচ্ছে আদ্য অ এর পর যদি রস্বই দীর্ঘই থাকে তাহলে আদ্য অটা ও এর মতো উচ্চারণ হবে, তাই এখানে নতে ওকার হয়েছে, এখানে দ রস্বইকার, তাই এটার উচ্চারণ হচ্ছে নদী, নদী না নদী। যেমন দেখেন এখানে কি আছে, হ প্লাস ম আছে, মনে আছে হ প্লাস ম থাকলে কি হবে, হ প্লাস ম থাকলে সরাসরি হবে ম। এবং হচ্ছে মূর্ধন্য আছে, আমরা জানি দন্ত ন অথবা মূর্ধন্য যাই থাকুক উচ্চারণ সবসময় দন্ত ন হয়, তাই এটা হচ্ছে ব্রাহ্মণ। মতে থেমেছি তাই হসন্ত, মতে থেমেছি তাই হসন্ত। আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন এক একর বিশিষ্ট শব্দ সাধারণত এর মতো হয়। এবার দেখেন এবার হচ্ছে অসীম, এর কথা হচ্ছে যে এটা হচ্ছে আদ্য অ, তারপর দীর্ঘইকার আছে, তাহলে কি আদ্য অটা ও হওয়ার কথা ছিল কিন্তু এখানে হয়নি। কেন হয়নি, কখন একটা অই থাকবে কখন ও হবে এটা জানা উচিত। দেখেন এখানে সীম মানে কিছু আছে, সীমানা মনে রাখবেন। যদি যদি কখনো একটা জিনিস মনে রাখবেন, বলি যদি আদ্য অ দ্বারা, যদি আদ্য অ দ্বারা নেতিবাচক, নেতিবাচক মানে কি নেগেটিভ, অথবা অথবা বিপরীত বোঝায়, বিপরীত বোঝায়, তাইলে এই আদ্য অয়ের কোনোভাবেই যে নিয়মে পড়ুক না কেন পরিবর্তন হবে না, অই থাকবে, অই থাকবে। যেমন দেখো এটা হচ্ছে অজ্ঞ, যেমন দেখো তো আদ্য অয়ের পর জন্ম থাকলে আদ্য অটা ও হওয়ার কথা ছিল কিন্তু এখানে হবে না। অজ্ঞ মানে কি, যার কোনো জ্ঞান জ্ঞান নাই, যে কোনো বোঝে না কোনো কিছু, তার মানে কি আদ্য অ দ্বারা কি এটা কি নেতিবাচক বোঝাচ্ছে না, তাই অই থাকবে, তাই এটার উচ্চারণ হবে অজ্ঞ। দেখেন যখন বলবো যোগ্য, যোগ্য অ, এখানে শুরুতে একটা অ আছে, এই অ দ্বারা কি কোনো নেতিবাচক বা বিপরীত বোঝাচ্ছে না, তাই এটার উচ্চারণ ও হবে, তাই এটার উচ্চারণ হবে যোগ্য। কেননা এখানে এই জটা পরিবর্তন হয়ে বর্গীয় জ হবে, কেননা বেসিকে দেখেছি যে জয় থাকুক না কেন উচ্চারণে বর্গীয় জ হয়। তো ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। এবার দেখেন তাহলে আমরা চলে আসি একটু অসীমে চলে আসি, ঠিক আছে অসীমে চলে আসি। তাহলে অসীমটা কেন অপরিবর্তন হয়নি, দেখেন যদি আমরা অসীমের কথায় আসি, এখানে অ দ্বারা যার কোনো সীমানা নেই তাই নেগেটিভ বোঝাচ্ছে না, তাহলে সীমানা আছে সীমানা নেই নেগেটিভ বা বিপরীত বোঝাচ্ছে, তাই অ এর কোনো পরিবর্তন হবে না। এরপরে যে নিয়মে থাকুন না কেন অই আছে, দীর্ঘইকার পরিবর্তনে হ্রস্বইকার হয়ে গেছে, এবং হচ্ছে 3 এর পর ঠিক আছে তরল নত নেই, তাই এখানে তালে বর্ষা হয়েছে, মতে থেমেছি তাই হসন্ত হয়েছে।
ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। এবার আসে পদ্য। তো আমরা জানি যে যখন মাঝে বা শেষে ম ফলা থাকবে সে নিজে উচ্চারিত হবে না, যার সাথে থাকবে তাকে দ্বিত্ব করবে। দেখেন দুইবার উচ্চারণ করেছে, এবং ম যদি লোপ পায় তাই নাসিক্য হবে, তাই চন্দ্রবিন্দু হয়েছে। আবৃত্তি, তাহলে এখানে তয় ত আছে, ত ভেঙে গেছে। অনেকে আবার প্রশ্ন করে যে ভাইয়া এই খণ্ড ত আর কখনো দেখি ত হসন্ত, কোনটা ঠিক? ভাইয়া দুইটাই সঠিক, খণ্ড ত যা, ত হসন্ত তা। এবার আমরা যেটা আমাদের 23 সালে আসছিল, ঠিক আছে, সেই বোর্ডটা আমাদের করা উচিত। হ্যাঁ, আমরা একটু শেষের দিকে যাই, 23 সালে বোর্ড করবো। হ্যাঁ, আচ্ছা পাচ্ছি না। তো দেখেন যে প্রশ্ন যদি কঠিন হয় তাহলে কুমিল্লা বোর্ড আর দিনাজপুর বোর্ডের কোশ্চেনই বেশি কঠিন হয় তুলনামূলক, তাই না? তাহলে আমরা একটু দেখি। এবার দেখো যে আমরা যদি এখান থেকে সলভ করি, আচ্ছা ঢাকা বোর্ড 19টাই সলভ করি, যেহেতু আমাদের স্টুডেন্টরা ঢাকা বোর্ডেরই বেশি। আচ্ছা যাই হোক, ঢাকা বোর্ড হচ্ছে আদর্শ কোশ্চেন হয়, তাই আমরা এটাই বারবার সলভ করবো। দেখি যে অতীত, এখন দেখেন তো আদ্য তারপরে কি দীর্ঘইকার, তাহলে আদ্য এর পর রস্বই দীর্ঘ থাকলে আদ্য ও হয়, তাই ও হয়েছে, দীর্ঘইকার থাকলে রস্বইকার হয়। অতীত ততে হসন্ত অথবা খণ্ডত দিলেই হবে। শ্রম, মানে একবার যদি শুরুতে যদি কোনো কিছু শুরুতে যদি র ফলা থাকে, র ফলা থাকে সেটা ও এর মতো উচ্চারণ হয়, তাই শ্রম। স্বাগত, ঠিক আছে, শয় আকার, কারণ শুরুতে যদি ব ফলা থাকে তার উচ্চারণ হয় না, যার সাথে থাকে তাকে একটু শ্বাসাঘাত করে স্বাগত। আবৃত্তি, এটা আমরা আগে সলভ করছি। উদ্যোগ, দেখো শব্দের মাঝে জফলা আছে, আমরা যদি শব্দের মাঝে বা শেষে যদি জফলা থাকে নিজে উচ্চারিত হবে না, যার সাথে থাকবে তাকে দ্বিত্ব করবে, এই জন্য দকে দুইবার উচ্চারণ করেছে। দ যেহেতু হচ্ছে অল্প প্রাণ, তাই নিজেই দুইবার বসেছে। দেখো দীনবন্ধু, দেখো আমরা জানি যে আচ্ছা এটা তো আপনি পারবেনই। দেখেন বিজ্ঞান, এই যে জন্মতে যত ঝামেলা লাগে, মনে রাখবেন আপনাদের সোজা ভাষায় বলি, যখন আপনার জয় দেখবেন যদি সেটা শব্দের শুরুতে থাকে, শব্দের শুরুতে থাকে, তাহলে গয় জফলা আকার হসন চন্দ্রবিন্দু। আর যদি শব্দের মাঝে মাঝে বা শেষে থাকে, মাঝে বা শেষে থাকে, তার উচ্চারণ করবেন গ হসন্ত গজফলা আকার। তাহলে বিজ্ঞান, তাহলে তো ও গ আছে না, তাহলে জন্ম আছে, তাই এখানে গ হসন্ত গজ গজফলা আকার চন্দ্রবিন্দু ন হসন্ত বিজ্ঞান। যেমন দেখো যদি বলি যে জ্ঞাত শুরুতে আছে না, তাহলে এটার উচ্চারণ হবে গজফলা চন্দ্রবিন্দু আকার তয় ওকার। তাহলে আশা করি আপনারা এই যে জ ও নিয়ে কোনোদিন কনফিউশনে আর পড়বেন না। তো ঠিক আছে, তাহলে এবার আমরা দেখো ঐশ্বর্য, দেখো এই নিয়মটা আমরা পড়েছি, যদি শুরুতে ওই থাকে তাহলে সরাসরি হয়ে যাবে ওই, আর শুরুতে যদি ও থাকে তাহলে তার উচ্চারণ সরাসরি হবে ও, ঠিক আছে। দেখো এবং শব্দের মাঝে যদি জ ফলা থাকে, ঠিক আছে, ব ফলা থাকে, তাকে দ্বিত্ব করবে। দেখেন ওষ সর জো বান, তাহলে অন্তস্থ জ থাকলে বর্গীয় জ হয়। দেখো তো যে তোমরা যখন বোর্ডের অথবা সলভ করতেছো, অধিকাংশ যে প্রশ্নগুলো আছে সেগুলো বেসিক থেকে না, তাই তুমি যদি বেসিক গুলো না জানো, বেসিক গুলো যদি না জানো, তাই তুমি কখনোই কোনোভাবেই এই অথবাটা সলভ করতে পারবা না। তো ঠিক আছে, আমরা দেখি একটু যে কুমিল্লা বোর্ডটা দেখি। হ্যাঁ, কুমিল্লা বোর্ড 2017, কুমিল্লা বোর্ড একটু জুম করে নেই। তো দেখেন গঞ্জনা, ঠিক আছে, এটা আছে যে নজয়, এটা পারবেন। লক্ষণ, দেখেন এখানে ম আছে, তাহলে যুক্ত বর্ণের সাথে যখন ম ফলা থাকবে তখন সেই ম ফলার উচ্চারণ হবে না, যার সাথে থাকবে তাকে কি করবে, সেটা একটু নাসিক্য করবে। দেখেন ক খ, আমরা জানি যদি শব্দের মাঝে শেষে, শব্দের মাঝে অথবা শেষে ক্ষীয় থাকে
ঠিক আছে, তার উচ্চারণ হবে কক। তাই এখানে ক, খ, এখানে চন্দ্রবিন্দু। দেখো আহ্বান, হয় ব, হয় বয়ের ব্যাপারে বলা হয়নি, ঠিক আছে, আমি একটু হয় বয়ের ব্যাপারে একটু বলি, কারণ এটা প্রায় সময় দেখা যায়। হ্যাঁ, তাহলে হয় বয়ের ব্যাপারে যদি বলতে চাই, তো মনে রাখতে হবে যদি হয় ব থাকে তার উচ্চারণ হবে ও অথবা উভ। মনে রাখতে হবে হয় বয়ের পূর্বে যদি অ অথবা আ থাকে তার উচ্চারণ হবে ও, বাকি সকল ক্ষেত্রে হয় বয়ের উচ্চারণ হবে ও। যেমন দেখেন হয় ব আছে, তার পূর্বে কি আ আছে, তাই এখানে উচ্চারণ কি হবে, ও হবে, তাই এটার উচ্চারণ হবে আও ভান। কিন্তু যদি অ আ না থাকে, দেখি একটা, যদি বলি জিহ্বা, তাহলে দেখেন তো হয় ব আছে, তার পূর্বে কি আছে, রস্বই আছে, তার মানে কি অ আ নাই, তাহলে কি এটা উভ হবে, তাহলে এটার উচ্চারণ হবে জিহ্বা। তাই মনে রাখবেন হয় ব থাকলেই আমরা কি নিয়ে আসবো, ও অথবা উব নিয়ে আসবো। যদি তার পূর্বে অ অথবা আ থাকে তাহলে ওব নিয়ে আসবো, আর বাকি সকল ক্ষেত্রে কি নিয়ে আসবো, উব নিয়ে আসবো। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এবার আসি ওজস্বী। দেখেন আমরা জানি যে যদি শব্দের মাঝে বা শেষে ব ফলা থাকে নিজে উচ্চারিত হয় না, কিন্তু যার সাথে থাকে তাকে দ্বিত্ব করে, এই যে শকে দ্বিত্ব করেছে। তাহলে অশিক্ষিত, দেখেন আদ্য অ, তারপরে কি আছে, রস্বইকার আছে, তাহলে কি আদ্য অটা ও হওয়ার কথা ছিল, কিন্তু দেখেন তো হবে না কেন, এই আদ্য অ দ্বারা নেতিবাচক বা বিপরীত বোঝাচ্ছে, শিক্ষিত যারা তার বিপরীতে যারা হচ্ছে তারাই হচ্ছে অশিক্ষিত, তাই অ এর কোনো পরিবর্তন হবে না। আর যখন ক্ষীয় থাকে তার উচ্চারণ হয় কক। আশা করি বুঝতে পারছেন। তবে উদ্যোগ, এটা আমরা অলরেডি সমাধান করে ফেলছি, অধ্যক্ষ এটাও সমাধান করে ফেলছি। মন্তব্য, দেখেন এখানে জফলা আছে, আমরা যদি শব্দের মাঝে বা শেষে যদি জফলা থাকে সে নিজে উচ্চারিত হবে না, যার সাথে থাকবে তাকে দ্বিত্ব করবে। দেখেন বকে দুইবার উচ্চারণ করিয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের শুধু একটা পরামর্শই দিব, সেই পরামর্শটা হচ্ছে এরকম যে তোমরা যে বেসিক গুলো আছে এই বেসিক গুলো তোমরা ক্লাসটা পুনরায় আবার দেখতে পারো, দেখে স্ক্রিনশট দিবা, আমি যেখানে যেখানে স্ক্রিনশট দিতে বলেছি স্ক্রিনশট দিবা, দিয়ে বেসিকটা আগে কভার করে নিবা। বেসিক যদি কভার করতে পারো আর যদি নিয়মগুলো তোমরা একবার হলে পড়ে থাকো, তাহলে তোমরা এই অথবা যে প্রশ্নটা আছে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবা। আর নিয়ম বললাম যে অ, এ এবং ব তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের জন্য শুভকামনা জানিয়ে এসডি লার্নিং পয়েন্ট থেকে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।